ডেসক্রিপশন দিলে বা মিথ্যে কথা বললে আমি ধরে দেবো। আমাকে যার জন্য অনেক স্টেটেই বলা হয় লিভিং লাই ডিটেক্টর। বিস্ফোরণ, জঙ্গি হামলা, খুন, অপহরণ, এই প্রত্যেকটার পেছনে রয়েছে এক বা একাধিক মুখ। একটা মার্ডার করতে গেলে ক্ষমতা লাগে, গুলি চালাতে গেলে ক্ষমতা লাগে। যেখানে প্রমাণ নেই, যেখানে সিসিটিভি নেই, ভরসা শুধুমাত্র প্রত্যক্ষদর্শীদের বয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে বিরল ভাই। আপনার শরীরে গুলি লেগেছিল? হ্যাঁ আমি দেখাচ্ছি, এখানে তো এগুলো তো আর বলা যাবে না, পায়ে একটা দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা ঘটনা বলবো তোমাকে। ইন্টারোগেশন থেকে কি করে আমি মানে ক্রিমিনাল বের করেছি। আর্মি ওকে তুলে এনেছে। আচ্ছা, তো লোকটা ফুল প্যান্ট পরেছিল, হিসি করে পড়েছে। লোকে পুলিশকে হেল্প করতে চায় না তো। না আপনি নিজেও তো পুলিশেরই লোক। না, আমাদের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করে না, আমার নিজস্বই আছে। আমি লোককে সত্যি কথা বলি না, কথা বলি এজেন্ট, এলআইসি এজেন্ট। আমি প্রচুর জিনিস খেয়েছি, কুকুর টুকুর তো বুঝতেই পারছো, নর্থ ইস্টে থেকেছি, খেয়েছি। আমি নেপালে কেঁচোর পায়েস খেয়েছি, মণিপুরে ইসিং লেথর খেয়েছি। কুকুরের বমি থেকে তৈরি মদ ইস কল ইসিং লেথর। যদি না খাও তাহলে ওরা বলবে কি মানে তুমি খুব বাজে লোক। আপনি কাজিরাঙ্গায় গেছিলেন এবং সেখানে প্রচার ধরেছিলেন। ওরা খুব ফেরোসাস শিকারী, মানে গন্ডারের সামনে দাঁড়িয়ে গন্ডারকে ট্র্যাঙ্কুলাইজ করে মারা হয় না, কিন্তু ট্র্যাঙ্কুলাইজ করে দেওয়া হয় এবং ওই ট্র্যাঙ্কুলাইজড অবস্থাতে তার খড়গটা কেটে নেওয়া হয়। অপারেশন সিন্দুরের আগে আপনাকে কাশ্মীরে ডেকে পাঠানো হয়েছিল। স্যার আপনার উপর 32 বার প্রাণঘাতী হামলা, মানে আপনি শুধু স্কেচ করেন, তারপরেও আপনার উপর এরকম ভাবে হামলা, তারপরেও আপনি দমে যাননি, এতটা সাহস, মানে একটু যদি বুঝিয়ে বলেন বিষয়টা। আমি বলবো ঠিক সাহস নয়, সাহস শুধু নয়, সাহস এবং পেটের জ্বালা, এই দুটো মিলিয়ে। আচ্ছা, একটা সময় আমি বেলুর মঠের মাঝি ছিলাম। আমি হাওড়া স্টেশনে লঞ্চ মানে বাসে লঞ্চে আমি লজেন্স ফেরি করেছি। 1:10 শুকনো কাঠে আনারস খেতে খেতে যাবেন বেনারস। তো সেই জায়গা থেকে এই আইডেন্টিটি এক্সপার্ট আজকে হওয়া, এই যে পৌঁছনো, এই যে একটা জার্নি, এই জার্নিটার পেছনে অবভিয়াসলি প্রথমত তো আমার পেটের জ্বালা আছে, এবং তার থেকেও বড় কথা যে তুমি যেটা বললে যে এটা মোটিভেশনটা কোথা থেকে আসে, সেটা হচ্ছে যে আমার বাবা আইএনএর একজন সোলজার ছিলেন। আচ্ছা, তো অনেকেই স্বাধীন মানে যখন ব্রিটিশরা যুদ্ধে জিতে গেল তখন অনেকেই সারেন্ডার করেছিল, কিন্তু আমার বাবা সারেন্ডার করেননি। যারা করেননি তাদের মধ্যে আমি দুজনকে চিনি, একজন আমার বাবা আর একজন ইউপির চৌধুরী কাকা। এবার তার নাম কি ছিল আমি বলতে পারবো না, আমাদের বাড়িতে একবার এসেছিলেন, আমি চৌধুরী কাকা বলেই জানি। তো সেই যে বাবার ছোটবেলা থেকে নেতাজির গল্প বলতেন বা স্বাধীনতার গল্প বলতেন, এই ব্যাপারগুলো আমার মধ্যে দাগ কেটে যায়। এবং বাবা যখন মারা যান 2011 সালে, যেদিন মারা যান তার তখন আসামের একটা কেস ছিল, গদাপানি পাঠক বলে একজন পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার, ওনাকে মার্ডার করা হয়েছিল। জায়গাটা হচ্ছে কোকরাঝাড়ে। আচ্ছা, তখন রাজেন সিং ছিল কোকরাঝাড়ের এসপি, এবং কোকরাঝাড়ে তখন ওই মানে ফয়জুল ইসলাম বলে আরেকজন ইঞ্জিনিয়ারকে কে এলো ওরা মানে কিডন্যাপ করেছিল। তো পরবর্তী ক্ষেত্রে আমি যে ছবিগুলো আঁকি, আমি 4টে না 5টা ছবি এঁকেছিলাম, তার মধ্যে থেকে বীরবল বাহে আর জয়ন্ত, একদম এই দুজনকে যতটুকু মনে পড়ছে, বীরবল বাহা এবং জয়ন্ত, এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সেটা প্রচুর অ্যাপ্রিসিয়েট হয়েছিল। মানে আমি ওই কাঁচা গলায় দিয়ে গিয়েছিলাম আর কি, মানে বাবা রাত্রি 10:03 মারা গেছে। আপনার হয়তো মনে পড়বে, আমার কাছে স্কেচটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে বীরবল বাহে, এটাই বীরবল বাহে। হ্যাঁ, আর এইটা হচ্ছে টোটাল সেইগুলো, এটা হচ্ছে টোটাল সেইগুলো যেগুলো ওখানকার পেপারে বেরিয়েছিল। আর এটা হচ্ছে জয়ন্ত, এটা জয়ন্ত। তো এইগুলো কিন্তু হাতে আঁকা নয়, দিস আর অল কম্পিউটার স্কেচ। আচ্ছা, তো আমি কম্পিউটারও ইউজ করি, হাতেও আঁকি। স্যার সবই তো বুঝলাম, কিন্তু এই ঘটনার জন্য আপনার উপর 32 বার অ্যাটাক।
এটা অ্যাকচুয়ালি আমি প্রথম বোধহয় এটা আমার ধারণা। তখন আমি কন্ট্রাকচুয়ালি সিআইডিতে কাজ করি, কোনো একটা কেসে মগরা পাঠানো হয়েছিল। আচ্ছা। এবং মগরা থেকে আমাকে সিআইডি কন্ট্রোল ড্রাইভ, মানে আমি মগরা থেকে বাড়ি চলে আসবো, ওয়ারাস সিআইডি কন্ট্রোল আমাকে মানে মগরা থানাকে জানায় যে আমাকে ওখান থেকে কল্যাণী ডাইভার্ট করা হলো। ওখানেও একটা কিছু ঘটেছে, আমাকে যেমন ফরেন্সিকের লোকেরা ঘুরে বেড়ায় একদম, মানে তো কিছু একটা ঘটেছে, আমাকে যেতে হবে। তো আমি মগরা থেকে বাইক নিয়ে যাওয়ার সময় ওই একটা কোনো গ্রাম্য রাস্তা, তার ভিতরে আমাকে ওই রকম মানে অ্যাটাক করেছিল কিছু মিসক্রিয়েন্ট। এবার এটা আমার জীবনের বোধহয় প্রথম অ্যাটাক, মানে আমার ওপর শারীরিক আক্রমণ। এবং তখন কিছু ওই ধান ফান কেটে, শীতকাল ধান ফান কেটে কিছু লোকজন আসছে ট্র্যাক্টর করে, তাদের জন্য আমি বেঁচে যাই। এবং ওরা আমার হাতে স্ট্যাব করেছিল, এই হাতে স্ট্যাব করেছিল। এবার আমার প্রশ্ন হলো যে আমার মুভমেন্ট জানতো মগরা থানা, আমার মুভমেন্ট জানতো সিআইডি কন্ট্রোল, আমার মুভমেন্ট জানতো কল্যাণী থানা, তাহলে আপনি কি ইনক্লুডিং বলছেন আমার বউ পর্যন্ত জানে না। তাহলে আপনি কি বলছেন যে ভেতরের কেউ জড়িত আছে? এটা আমি বলতে পারবো না, বাট আমার মনে হয়েছিল কোথাও কিছু একটা সাসপিসিয়াস হচ্ছে। এবং তারপরে আমি সিআইডির কন্ট্রাকচুয়ালটা মোটামুটি আস্তে আস্তে অন্য ডিপার্টমেন্টগুলোতে, সেন্ট্রালের ডিপার্টমেন্টগুলোতে মানে কাজ করতে শুরু করি। মেনলি সিবিআই আমি কাজ করতে শুরু করি এবং সিআইডিটা আস্তে আস্তে আমি অফ করি। হ্যাঁ, কারণ এবং ওখানে আমাকে অনেক লোকই অপছন্দ করতো, কারণ সাহেবরা আমায় পছন্দ করতেন, ফলে অনেকেই আমায় অপছন্দ করতো। এবং আমার টেকনিকটা প্রথাগত টেকনিক নয়, আমি যে টেকনিকে কাজ করি সেটা প্রথাগত টেকনিক নয়, আমার নিজস্ব টেকনিক। এবার অবভিয়াসলি তখন আরো অনেকেই এই ধরনের কাজকর্ম করতেন, তাদেরও একটা আমি রাইভাল হয়ে যাই। দু একজন কাজ করতেন তখন, তাদের আমি রাইভাল হয়ে যাই। আমি সেটা ঠিক মেনে নিতে পারিনি। আর একটা জিনিস আরো মানতে পারিনি, সেটা হচ্ছে স্যার হবে স্যার। আমাকে কেউ যদি বলে নিম গাছকে তেঁতুল গাছ, আমি বলবো না, নিম গাছটাকে আমি নিম গাছই বলবো, তাতে আমার কাজ থাকুক আর নাই থাকুক। তাহলে কি আপনি বলছেন যে ইন্টারনাল পলিটিক্স বা ইন্টারনালি আপনাকে লোকজন অপছন্দ করতো বলে? এখনো করে, টিল ডেট আমাকে অনেকেই অপছন্দ করে। তবে আমার ওপর ম্যাক্সিমাম অ্যাটাক যেগুলো হয়েছে সেগুলো নর্থ ইস্টে হয়েছে। আচ্ছা। এবং সেগুলো তো যেরকম অ্যাটাক হয় আর কি, সেটা আমার উপর অ্যাটাক হয়েছে কিরকম ধরনের? গুলি চলেছিল কখনো? হ্যাঁ, আমার কনভয় অ্যাটাক হয়েছে। আচ্ছা, মানে আপনার শরীরে গুলি লেগেছিল? হ্যাঁ, আমি দেখাচ্ছি এখানে, তো এগুলো তো আর খোলা যাবে না, পায়ে একটা দেখাচ্ছি। আচ্ছা, এগুলো দেখে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা মানে ছিঁড়ে বেরিয়ে গেছে, এরকম আছে আর কি, মানে এখানে আছে, এখানে আছে, সব আছে আর কি। এখন মানে সারা শরীরে অজস্র বার আঘাত। হাত ভাঙা আছে আমার, এখানে মাথায় চোট আছে, চোখ কাটা আছে, কান কাটা আছে। তো এগুলো তো মানে দেখুন, এই ধরনের কাজ করতে গেলে এগুলো হতেই পারে। আমাদের একজন স্যার, আমি এনসিসি করতাম তখন, আমাদের একজন স্যার বলতেন, যখন তুমি ইনজিওর্ড হবে কোনো কারণে, তখন মনে করবে তোমার প্লেন ক্র্যাশ হয়েছে, সবাই মরে গেছে, তুমি একা বেঁচে আছো, ঈশ্বরকে ধন্যবাদ দাও। আপনার শুরুটা কোন কেস ধরে হয়েছিল? কোন কেস আপনি প্রথমবার সলভ করেছেন? মানে তুমি যদি বলো রবীন্দ্রনগর পিএস কেস নম্বর, অত এটা বলতে পারবো না। আমার যতদূর মনে পড়ছে হাওড়া থানার কেসটা কি? না, হাওড়া না, আমতা থানার। আমতা, আচ্ছা। তখন আমি মানে বেলুর জেটিঘাট, মানে বেলুর দক্ষিণেশ্বর ফেরি সার্ভিসের, আমি তোমাকে বললাম একটু আগে, আমি ওখানে মাঝি ছিলাম। এবং সেই মাঝি থাকাকালীন আমার একজন ওই জুট মিলের ইঞ্জিনিয়ার, তিনি খুব ইমপ্রেসড হন আমার একটা কাজে। আচ্ছা। এবং তখন আমি 32 টাকা ডেলি পেতাম, নো ওয়ার্ক নো পে। ওকে, 32 টাকা। আপনি এটা কত সালের কথা বলছেন? 1997-98। 32 রুপিস ডেলি, নো ওয়ার্ক নো পে। আমি গঙ্গাধারের ছেলে, বানে পড়তাম। লোকে বান দেখে, এখন দেখি ইউটিউবে আপলোড করে, বাবা কত বড় বান, ভয়ঙ্কর বান, এইসব আপলোড করে। আমরা ওই বানে পড়তাম, পাড়ার ছেলেরা, আমরা গঙ্গা পারাপার করেছি। এখন বললে করতে পারবো, মানে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে? চ্যালেঞ্জ না, আমরা ক্যাজুয়ালি গঙ্গা, চল আজকে গঙ্গা পার হবো। আচ্ছা। প্রাচীনকালের যে সমস্ত ম্যাপ, সেই ম্যাপগুলোতে দেখতে পাবে যে হাওড়াকে বলা হয়েছে জাহাজ নির্মাণের নগরী।
এখন যেখানে বেলুড় মঠ, সেই জায়গাটাকে বলা হয় কাঠগোলা ঘাট। আচ্ছা। মানে বেলুড় মঠের যে জেটি যেখান থেকে লঞ্চ ছাড়ে ওটা কাঠগোলা ঘাট। এই কাঠগোলাটা কাঠ ছিল নেপালের রানার ছিল, আচ্ছা। এবং বেলুড় মঠটা ছিল একটা মানে কি বলবো জাহাজ তৈরি হয় এরকম। এবং এইখানে মহীশূরের টিপু সুলতানের যুদ্ধের বজরা তৈরি হয়েছিল, যেগুলো নদী পথে ব্রিটিশদের সঙ্গে যে টিপু সুলতান লড়াই করেছিলেন, সেই বজরাটা কিন্তু বেলুড় মঠে তৈরি হয়েছিল। এখন তো এখনো বেলুড়ে এসি রায় বিএন বোসের যে কারখানাগুলো এই বসুরি টুসুরিতে আছে, যে হুগলি নদীতে যে লঞ্চগুলো চলে সবই ওখানেই তৈরি হয়। তো ওই যে কাঠের নৌকো চালানো, ছোট ছোট ডিঙি নৌকো, বড় নৌকোর সঙ্গে একটা ডিঙি নৌকো থাকে না, ওই নৌকো চালিয়ে চালিয়ে নৌকোটা আমি অভ্যস্ত ছিলাম। আচ্ছা। এবার উনি যখন কোনো কাজকর্ম, অ্যাকচুয়ালি যখন বিয়ে করেছিলাম তখন একটা ঢালাই ঘরে কাজ করতাম, ঢালাই ঘরটাই বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যাওয়ার পরে কী করবো, তখন নৌকো আছে, আচ্ছা ঠিক আছে, ঘাট মালিককে গিয়ে বললাম আমি নৌকোয় চাকরি দেবে, বলে ঠিক আছে উঠে পড় একটা নৌকোয়। উঠে পড়লাম, 32 টাকা রোজ। তারপর ওই মানে তখন বলতে 25 টাকা পেতাম, আস্তে আস্তে বেড়ে 32 টাকা হয়েছিল। এবার গেলাম জুট মিলে কাজ করতে, ওই মানে ইঞ্জিনিয়ার সাহেব ডাকলেন, ডেকে জুট মিলে গেলাম। জুট মিলে যেতে আমাকে বলা হলো ক্রেন চালাতে পারবে। ক্রেন মানে ক্রেন গাড়ি নয়, ইটস আ বেল গো ডাউন ওভারহেড ক্রেন। ওভারহেড মানে যেটা ধরো 50 ফুট ওপরে মাটি থেকে ওই ক্রেনটা থাকে, বেল গো ডাউনের একটা দিক থেকে আরেকটা দিকে যায়, এরকম এরকম করছে। তো আমি যখন ওইখানে কাজ করছি তখন একদিন হঠাৎ আমাকে আমাদের সিকিউরিটির লোকেরা এসে বললো, মানে দারোয়ানরা এসে বললো কারখানায় পুলিশ এসছে, তোকে খুঁজছে। আচ্ছা। এবার আমাকে পুলিশ কেন খুঁজবে, একটু ভয়ের ব্যাপার, আমি তো কোনো অপরাধ করিনি। তো ঠিক আছে গেলাম, যেতে তো এবার আমি ওই ওভারঅল মানে ওই ডাংরি বলতে পারো, মানে কাজ করার জামা প্যান্ট একসঙ্গে হয় না, সে তেল কালি ঝুলি মাখা সেইটা পরে গেছি। সেদিন আমি একটা ফকলিফট খুলেছিলাম, তো গেছি। এবার যাওয়ার পরে আমাকে চেয়ারম্যান আমাদের যিনি, ওনার ঘরে ঢোকানো হলো। দেখছি একজন ভদ্রলোক বসে রয়েছেন, আরও সব পুলিশ অফিসার বসে রয়েছে। নমস্কার স্যার। তখন উনি আমাকে দেখে বললেন, আপনি ছবি আঁকতে পারেন? তাই বললাম হ্যাঁ স্যার পারি। আচ্ছা আমি যদি আমার স্ত্রীর ডেসক্রিপশন দিই, মানে বর্ণনা দিই, উনি বাংলায় বলছেন, বর্ণনা দিই, তাহলে আমার স্ত্রীর ছবিটা আপনি আঁকতে পারবেন? হ্যাঁ বললাম হ্যাঁ স্যার, কনফিডেন্সের সাথে, হ্যাঁ স্যার পারবো। আচ্ছা। ও তার আগে কিন্তু উনি আমার কারখানার লোকেদের বের করে দিয়েছেন, মানে পুলিশের লোকেরাই শুধু সেই ঘরে রয়েছে যখন উনি আমার সঙ্গে ইন্টারাক্ট করছেন। তারপর উনি আমাকে বললেন যে আমাদের একটা ব্যাপার আছে, একটা অপরাধীর ছবি আঁকতে হবে, আপনাকে এখন যেতে হবে। আমি কিন্তু আপনাকে এখন পয়সা দেবো না, কিন্তু আপনি যদি কাজটা করতে পারেন আপনার লাইফস্টাইল আমি বদলে দেবো। আচ্ছা। তো আমি বললাম যে স্যার মাফ করবেন, আমি যেতে পারবো না। কেন? এই নাটা আমি কিন্তু বলতে শিখেছি গোড়া থেকে। কারণটা হচ্ছে, আমি বললাম স্যার আমার বাচ্চা খুব ছোট, সে সেরেল্যাক খায়, আর তার সেরেল্যাকটা জোগাড় করতে গিয়ে আমাকে 8 ঘন্টা ডিউটির পরে 4 ঘন্টা ওভারটাইম করতে হয়, আর সে একটু বেশি খায় আর কি। তো আপনি তো বলছেন কিছু দেবো না, আমি যদি কাজ ছেড়ে আপনার কাজ করতে যাই আর আপনি যদি পয়সা না দেন তাহলে তো আমার চলবে না। ফলে আমি যেতে পারবো না স্যার। আপনি কবে লাইফস্টাইল বদলাবেন, কি করবেন না করবেন না আপনার বদলাবেন, মানে আমার এটা জেনে লাভ নেই, আমার আজকেটা চালানোটা আমার কাছে মূল কথা। তো উনি হাসলেন, এসে বললেন না আপনি মিল থেকে যেটা পেতেন কারখানা থেকে সেটা আপনি পাবেন, আমি বলে দেবো। তারপরে সেই পরে গিয়েছিলাম, একটা মেয়েকে রেপ করে মার্ডার করে দেওয়া হয়েছিল আমতা থানায়, এবং তার ছোট বোন ছিল প্রত্যক্ষদর্শী। পরবর্তী ক্ষেত্রে আমাকে সাহেব জানান আর কি যে ওটা ডিটেকশন হয়েছে, এবং উনি আমার নামটা সিআইডিতে পাঠিয়েছেন। আমার সিআইডিতে ইন্টারভিউ নিয়েছিলেন কারিয়াপ্পান জয়রামান, উনি তখন SS1 ছিলেন। আমি স্পেশাল আইজি পেয়েছি সমীর মিত্র স্যারকে, আমি রাজীব কুমার স্যারকে পেয়েছি আমার ডিআইজি সিআইডি অপারেশন, এবং দীপনারায়ণ গোস্বামী ছিলেন আমার DSSOG। আরও অনেক অফিসার ছিলেন, তাদেরকে আমার মনে রাখার প্রয়োজন মনে হয়নি। স্যার আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, যে যখন আপনি কোনো প্রত্যক্ষদর্শীর থেকে তার বয়ানটা নিচ্ছেন, তার থেকে ডিটেলিংটা নিচ্ছেন,
নিশ্চয়ই তখন সে খুব ঘাবড়ে থাকে, বা সে অর্ধেকটা বলছে অর্ধেকটা বলতে পারছে না। অ্যাবসলিউটলি। তো সেই মুহূর্তে তার থেকে পুরোটা বর্ণনাটা শুনে নিজের কল্পনা শক্তি মিশিয়ে সেটাকে কল্পনা ফুটিয়ে শক্তি তোলে। মেশানোর কোনো গল্পই নেই। আচ্ছা। আমি কল্পনা করে নিশ্চয়ই তোমার মা, হুম তোমার মাকে তো আমি এখনো দেখিনি। হুম হুম তোমার মাকে নিশ্চয়ই আমি কল্পনা শক্তি দিয়ে বানাবো না, বানাবোই না। তুমি যতটা বলবে ততটাই বানাবো। আচ্ছা। এবার এই যে বর্ণনা নেওয়া, হুম পুলিশের সঙ্গে আমার একটা পুলিশ মিলিটারি এজেন্সি এদের সঙ্গে আমার একটা বেসিক তফাৎ আছে। সেটা হচ্ছে এদের কাছে লোকে খাপ খোলে না, আর আমার কাছে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যায়। কিভাবে? লোকে পুলিশকে হেল্প করতে চায় না তো, লোকে মানে এজেন্সিকে হেল্প করতে চায় না তো, কিন্তু আমার সঙ্গে লোকে জমিয়ে গল্প করে। আজকে সকালের একটা ঘটনা বলি। না, আপনি নিজেও তো পুলিশেরই লোক। না, আই এম নট আ পুলিশ পার্সন। ইউ আর নট আ পুলিশ পারসন, কিন্তু আপনি তো পুলিশকে হেল্প করছেন। করছি, বাট আই এম অ্যাসোসিয়েট উইথ দেম। আমার আজকে সকালের ঘটনা বলি। একজন ভদ্রলোক, এখান থেকে যখন আসছিলাম, একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা, তারা আমার সঙ্গে ওই যেটাকে আমরা রিগাল রেস্টুরেন্ট বলি, যেখানে পিকো সিনেমা করার সময় অমিতাভ বচ্চন ধর্মতলায় কচুরি খেয়েছিলেন, সেই দোকানটায় আমি ধর্মতলায় মোটামুটি কচুরি খাওয়ার চেষ্টা করি। তা আমি তোমার এখানে ওই মেট্রো ফেট্রো করে আসতে গেলে একটু মেট্রো সকালে নেই, তো আমি ওখানে দোকান কচুরি খাবো আর কি, বসেছি। তো আমার সামনে এসে একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা বসলেন। তো ভদ্রমহিলা আমাকে সৌজন্য সহকারে হাই বললেন, আমি ওনাকে হাই বললাম। এটা শুরু হলো। মোটামুটি মিনিট 5-এর মধ্যে আমি ভদ্রলোক আর ভদ্রমহিলাকে খেয়ে ফেললাম। আচ্ছা। এবং ওনারা আমার মোটামুটি 107 টাকা না 10 টাকার পেমেন্টটা ওনারা নিজেরা চুপি চুপি করে দিলেন। মানে আমাকে জানতেই দিলেন না। যখন আমি পেমেন্ট করতে গেলাম তখন বললেন দিতে হবে না, আমরা দিয়ে দিয়েছি। কিন্তু আমার সঙ্গে তো ওই মুহূর্তেরই আলাপ, ভবিষ্যতে দেখা হবে কিনা আমি জানি না। আমি বোঝাতে পারছি বিষয়টা? আচ্ছা। তো আমার বক্তব্যটা হলো এই যে আমি খেয়ে ফেলি, এই খেয়ে ফেলাটা কিন্তু পুলিশের কাজে লাগে, এজেন্সির কাজে লাগে, তদন্তকারী অফিসারের কাজে লাগে। এটাই আমি কিন্তু একাডেমি গুলোতে শেখাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু ধরুন যে তার সামনে দেখলো এরকম একটা অপহরণের মতো ঘটনা ঘটছে, বা একটা খুন হচ্ছে, বা একটা ধর্ষণ হচ্ছে, সেই সময় তো সে নিজেও ভীষণ কনফিউজ থাকে। সে যখন বর্ণনা দিচ্ছে তার মধ্যেও তো সেই কনফিউশন গুলো কাজ করে। একদম নয়, আমার ক্ষেত্রে একেবারে না। আমি তো বারবারই বলছি, এইখানেই আমার সবার সঙ্গে আমার তফাৎ। আমি প্রথমে অপরাধের এই ঘটনার বিষয়টাতেই যাব না। আমি একটু এটা নিই। হ্যাঁ, নিশ্চয়ই। আমি যাব ফর্ম প্রসিডিওর। আচ্ছা, কি এই ফর্ম এটা আমার একটা ক্রিয়েটেড প্রসিডিওর। ওকে। প্রথমে আমি বলবো আমার নাম দেবাশিস ব্যানার্জি, আপনার নামটা জানা হলো না। আমি কিন্তু কখনোই বলবো না আপনার নাম কি। ক শব্দটা সাইকোলজিতে বলে ডাব্লু, ইংরেজিতে ডাব্লু, বাংলায় ক। এই দুটো মানুষের মনের ভেতরে সাবকনসিয়াস মাইন্ডে হিট করে। আমি ওই জন্যে আপনার নাম কি আমি জিজ্ঞাসা করব না, আমার নাম দেবাশিস ব্যানার্জি। आपका मेरा नाम देवाशीष बनर्जी, आपका शुभ नाम श्रीमान? বলতে বললাম, আমি কিন্তু নামই জিজ্ঞাসা করছি। মাই নাম ইজ দেবাশিস ব্যানার্জি, ইয়োর গুড নেম প্লিজ। ওকে, ক্লিয়ার? আচ্ছা। এইবার তার সাথে এফ মানে হলো ফ্যামিলি, তার সাথে তার ফ্যামিলির গল্প করতে শুরু করব। আমি কিন্তু কেসের দিকেই যাচ্ছি না। পুলিশ হলে কি করবে, এজেন্সি হলে কি করবে, এই এটা কি হলো, ওইখানে কে গিয়েছিল, তুই কেন বসি? প্রথম কথা ভয়েস, বি পোলাইট। তুমি পুলিশ, তোমার একটা চেয়ার আছে, তুমি এজেন্সির লোক, তোমার একটু মোটা ন্যাজ আছে, এটা বোঝানোর দরকার নেই তো। এটা হচ্ছে প্রাথমিক ভুল ওদের। আচ্ছা, এটা আপনি পুলিশ এবং সিআইডি দুক্ষেত্রেই লক্ষ্য করেছেন? সবার ক্ষেত্রে লক্ষ্য করেছি, ইনক্লুডিং এজেন্সি বলছি তো। ওকে। আমি তো সিবিআই, এনআইএ, আরো বড় বড় এজেন্সি যারা আছে, ওর থেকে বড় নামগুলো বলা যাবে না,
তাদের সঙ্গে তো কাজ করি, আপনি দেশের বাইরেও কাজ হ্যাঁ করেছেন। কাজ করি, রেগুলার কাজ করছি। হুম তো এই যে রেগুলার কাজ করছি তাদের যে থ্রো, আমি তোমাকে বলতে পারি তোমার নাম কি, হুম আমি তোমাকে নামটা বলতে পারি, আপনার নামটা জানা হলো না, আর আমি তোমাকে এটাও বলতে পারি বে তোর নাম কি বে। এই তিনটে থ্রো এর মধ্যে তফাৎ আছে ভাই, আছে কি না? আচ্ছা ওদের এই মানুষের থ্রো থেকে বোঝা যায়। কি একটা সিনেমা হয়েছিল না, বলছি ওই যে মুন্না ভাই, মুন্না ভাই, হ্যাঁ। ওখানে বলেছিল না ওয়েটারটাকে ছি করে ডাকলে পালিয়ে যাবে, বলেছিল তো। তার মানে কি ওই ছি থেকে ওর যে অকাত, ওর যে স্ট্যাটাস, ওর যে স্ট্যান্ডার্ড, সেটা বোঝা যাচ্ছে। আই ট্রাই টু অ্যাভয়েড দ্য ছি। বুঝতে পারলাম। এবার আমি যদি ওর ফ্যামিলি নিয়ে গল্প শুরু করি, চলে গেলাম তার মরম তো না, কি বলে বাংলায়, মানে না মরম মানে হলো মানে ভালোবাসা। আচ্ছা আচ্ছা, এটা কি আসামে স্টার্ট হ্যাঁ, করলেন? মানে আমি ম্যাক্সিমাম ওই আসামিজ বলে ফেলি। আপনি কত বছর ছিলেন আসামে? আমি তো মানে ওটাই আমার মানে দ্বিতীয় ঘরবাড়ি ছিল। মানে মই অ্যাকচুয়ালি মানে অহমিয়া মানুষ এনেকা কলিকাতায় মানে আচ্ছা আচ্ছা বার্থ প্লেস হয়ে গেল। আচ্ছা, একটু বিরাট কথা। তো এই যে এবার তারপর সে কোথায় প্রেম করেছিল, কার সাথে প্রেম করেছিল, সেই প্রেম কত বছর লিঙ্গার হয়েছিল, এই গল্পগুলো করছি আমি। মার্ডার, খুন, জখম, রাহাজানি, ডাকাতি কিছুর গল্প করছি না। করতে 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 আমি এই জায়গায় চলে এলাম। এটা হচ্ছে অকুপেশন। একটা লোক অটো চালায়, আমি তাকে বললাম যে আমিও এক সময় বেলুর ডন বস্কো থেকে হাওড়া অটো চালাতাম, জীবনে চালাইনি। কিন্তু আমি যেই মুহূর্তে একটা অটোওয়ালাকে বলবো যে যে অটো চালায়, তাকে যদি বলি আমি যে আমি একসময় অটো চালাতাম, আমি একটা ঘটনা বলবো তোমাকে, আগে এটা বুঝিয়ে নি, তারপর বলবো। মানে এই ইন্টারোগেশন থেকে কি করে আমি মানে ক্রিমিনাল বের করেছি। এবার অকুপেশন থেকে বোঝা গেল যে সে অটো চালায়। তার মান্থলি ইনকাম কিরকম হতে পারে? হ্যাঁ, হতে পারে। তার স্ট্যান্ডার্ড কি হতে পারে, স্ট্যাটাস কি হতে পারে। কেউ টোটো চালায়, আবার কেউ হচ্ছে জজ সাহেব, ঠিক আছে, এগুলো বোঝা গেল। এবার জজ সাহেবের সঙ্গে নিশ্চয়ই আমি বর্তমান সামগ্রিক বাংলাদেশ ভারতের পরিস্থিতি, অথবা আমাদের যে বাজেট, সাম্প্রতিক বাজেট, অথবা ইউক্রেন অমুক তমুক, এইগুলো নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই জজ সাহেবের সঙ্গে লুঙ্গি ডান্স নিয়ে আলোচনা করবো না, একদম ক্লিয়ার। আবার ওকে যদি এগুলো বলি, ওর এটা মাথার উপর দিয়ে যাবে, ওকে বলতে হবে ওই লুঙ্গি ডান্স। বুঝতে পারছি? তার মানে কোন মানুষটার সাথে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা আমি পেয়ে যাচ্ছি অকুপেশন থেকে। একদম। এবার আর মানে কি, এই যে তোমার বাড়িতে এসছি, তুমি আমাকে কফি দিয়েছো, এবার হয়তো কিছু আরো দেবে, তোমার সাধ্য অনুযায়ী সাজিয়ে দেবে। তো আমি যদি ধরে নিই প্রত্যেকটা খাবার, তেল ঝাল নুন মিষ্টি, প্রত্যেকটা খাবার একটা করে সাবজেক্ট, বুঝতে পারছি? প্রত্যেকটা মানুষ কথা বলতে পছন্দ করে, আমরা প্রত্যেকে কথা বলতে পছন্দ করি, ইন্ট্রোভার্টরাও পছন্দ করে। আমরা তিন টাইপের মানুষ দেখি, একটা নর্মাল, একটা এক্সট্রোভার্ট, একটা ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্টরাও কিন্তু কথা বলতে পছন্দ করে, অবভিয়াসলি তার সার্কেলের মধ্যে সে কথা বলে। তো এই যে রিলেশন, আমি তার সামনে মানে তোমার সামনেই ধরো আমি ফেলে দিলাম কিছুটা রাজনীতি, স্পোর্টস, মিউজিক, সিনেমা, এগুলো হচ্ছে খাবার। কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে শুরু করবে, ঠিক, যেটা তুমি পছন্দ করো, যেটাতে আমি ইন্টারেস্টেড। তার মানে কি, আমরা যদি মাছটা পছন্দ করি, আমরা বলি না আরেকটা মাছ দিন, হ্যাঁ রসগোল্লাটা ভালো হয়েছে, আর একটা রসগোল্লা দাও না ভাই, বলি তো। হ্যাঁ, ঠিক সেই রকম। এবং এখানে আমি আমার স্টুডেন্টদের একটা মানে যখন আমি পড়াতে যাই, তখন আমি আমার স্টুডেন্টদের বলি যে এই সময় আপনি 6টা শব্দ বলবেন। এতক্ষণ আপনি বলছিলেন, এতক্ষণ আপনি বলছেন, অর্থাৎ আপনি খাবার সাজাচ্ছেন। যেই সে কথা বলতে শুরু করলো, তখন আপনি 6টা শব্দ বলবেন। ও হ্যাঁ আচ্ছা, তারপর আপনি খুব সুন্দর বলেন, এটা তো আমি জানতাম না, এর বাইরে আপনি কিছু বলবেন না। এগুলো কি ট্রিক? এগুলো ট্রিক। এবং আমি কখনোই একটা খোঁড়া মানুষের প্রশংসা করে বলবো না আপনি খুব ভালো দৌড়ন, একটা কানার প্রশংসা করে বলবো না কানা মানুষের যে আপনার চোখগুলো খুব সুন্দর।
মানে প্রয়োজনের অতিরিক্ত প্রশংসা করতে গেলে ভুল হয়ে যাবে, ফলে এই 6টা শব্দে সীমিত থাকা ভালো। এবং কিন্তু আই টু আই কন্ট্যাক্ট করে কথা শুনতে হবে। অর্থাৎ লোকে বলে যাচ্ছে আমি পায়ের দিকে তাকিয়েছি, দেওয়ালের দিকে তাকিয়েছি, কড়িকাঠের দিকে তাকিয়েছি, হবে না। ও বলছে আমি যেন ওর কথাগুলো গিলছি, এই অ্যাটিটিউডটা তাকে দেখাতে হবে, মনে ইচ্ছা থাকুক আর নাই থাকুক। যখন সে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে শুরু করবে, যখন সে মানে মানে আজকে সকালের যে গল্পটা বললাম, মানে আমি ওনাদেরকে খেয়ে ফেলেছিলাম, এই খেয়ে ফেলাটা যখন হয়ে যাবে তখন মানে আমি মেসেজ দেবো আমার এটা প্রয়োজন, এবং অবভিয়াসলি ওই লোকটা আমাকে হেল্প করবে। তার আগে পর্যন্ত আমি কেসে ঢুকবো না, বুঝতে পারছি। যেমন আমি একটা দুটো ঘটনা বলি একদম। প্রথমে একটা ব্লাস্ট কেসের কথা বলি। এটা কুমারী কাটা বলে একটা জায়গা আছে, কুমারী কাটা নয়, কাটা। কোথায় এটা? এটা হচ্ছে বিটিএডি, বোডোল্যান্ড টেরিটোরিয়াল অটোনমাস ডিস্ট্রিক্ট, বাক্সা, ভুটান বর্ডারে। এই বাজারে আমি একজ্যাক্ট সালটা বলতে পারবো না, 2008 বা 2000, ওই 8-9 ওই সময়টা, কখন বোম ব্লাস্ট হয়েছিল। এবং তার আগে একটা 2006 গুয়াহাটি স্টেশনে, রেলওয়ে স্টেশনে ব্লাস্ট হয়েছিল। ওটা আমার গৌহাটির ব্লাস্ট কেসের প্রথম ব্লাস্ট, ওটা ইন্ডিয়ার প্রথম ব্লাস্ট কেস। তার আগে ভারতবর্ষে কোনো উগ্রপন্থীদের ব্লাস্ট হয়নি। তো কুমারিকাটা বোম ব্লাস্টে আমি গিয়েছি। যাওয়ার পরে আমার সামনে একজন অটো ড্রাইভারকে নিয়ে আসা হয়েছে। এই ঘটনাটা হীরা সরনিয়া বলে, আলফার এসএস, ও বোধহয় মেজর ফেজার বা ক্যাপ্টেন এরকম কিছু একটা ছিল, হীরা সরনিয়া তার নাম। এটুর চেহারাটা মানে বহুত বহল, সরি, এর মানে চেহারাটা অনেক মোটা ছিল। আচ্ছা। মানে পুলিশের মানে খাতায় নয়, পুলিশের খাতায় পাতলা চেহারা, কিন্তু পরে যখন আমি স্কেচ বানিয়েছিলাম তখন খুব মোটা সোটা বেরিয়েছিল। এবং এসপি নিজে বলেছিল তো আমার সামনে দিয়ে হ্যাট করতে করতে গরু নিয়ে মানে ভুটান বর্ডার ক্রস করে গেছে। এটা আমার ছবি দেখার পর বলেছিল। এবার ওই ছবিটা কি করে আঁকলাম আর কি, এই ফর্ম প্রসিডিওর অ্যাপ্লাই কি করে করলাম, ওই অটোওয়ালাটা নিয়ে এসছে। এবার তুমি যেটা বলছিলে একটু আগে, যে সে তো খুব ভয় পেয়ে রয়েছে, ওই সময় ওখানে যাদেরকে মিলিটারি তুলতো, মানে আফস্পা যেটাকে বলা হয়, সামরিক বাহিনীর স্পেশাল অ্যাক্ট থাকে, আফস্পা, আর্মি স্পেশাল পাওয়ার এরকম কিছু একটা অ্যাক্ট, স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা এরকম কিছু একটা থাকে, আফস্পা বলি আমরা। তো সেই আফস্পাতে সেনাবাহিনী যখন তখন ন্যাশনাল সিকিউরিটিতে যাকে খুশি তুলে নিতে পারে। এবং এই যে তুলতো তাদের যাকে খুশি তুলে নিতে পারে, মানে প্রমাণ ছাড়া, কিচ্ছু ছাড়া, প্রমাণ টমান লাগে না আর্মির জন্য। আচ্ছা, মানে সন্দেহ হলেই তুলে নিতে পারবে। আচ্ছা, বেশ। আমার মনে হলো একে তুলবো, আমি তুলে নিলাম। গোদা বাংলা আমি এটা বোঝাতে চাইছি, আর্মি মানে উড়িপ বাপ, আর্মি আসছে, তো আর্মি ওকে তুলে এনেছে। আচ্ছা। তো লোকটা ফুল প্যান্ট পরেছিল, হিসি করে ফেলেছে এটা ভয়, এবং সে মানে প্যান্ট ভিজে আর কি। এবার সেই লোকটাকে আমি যদি তখন জিজ্ঞাসা করি, তুমি যদি তার সঙ্গে কোনো ইন্টারাকশন করো, তুমি নিজে বলো না, লোকটা কিছু বলবে, থরথর করে কাঁপছে লোকটা, প্রচন্ড ভয়, মানে এবার আর্মি আমাকে মেরে দেবে। ঠিক আছে, গ্রামের লোক। এবার আমি তাকে শুরু করলাম ফর্ম প্রসিডিওর দিয়ে, অর্থাৎ সে প্রথমে তাকে বললাম যে ওকে একটা জামা টামা প্যান্ট ফ্যান্ট দাও আর কি, মানে ও তো ওকে স্নান করিয়ে নিয়েছে, সে আরো ভয় পেয়ে গেছে। বলি দেওয়ার আগে পাঁঠাকে স্নান করানো হয়, সে ভাবছি এবার আমাকে মারবেই আর কি, স্বাভাবিক। মানে আমরা, সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এবার আমি বুঝতে পারছি, আমার আরেকটা পদ্ধতি হচ্ছে, আমি কারুর বাড়িতে গিয়ে দুমদাম মাটিতে বসে পড়ি। অর্থাৎ তোমার বাড়িতে যে চেয়ার ফেয়ার সোফা টোফা আছে, এটাতে না বসে আমি লাল বাতিওয়ালা গাড়ি থেকে গিয়ে নেবে, আমি প্রথম, আমার কিছু ট্রিক্স আছে, লাল বাতিওয়ালা নীল বাতিওয়ালা সব গাড়িতে যাই, তো সেখান থেকে নেবে আমি প্রথমেই খুঁজি এখানে গাঁও বুড়া, মানে গ্রামের কোনো মানে বয়স্ক মানুষ, বাড়ির কোনো বয়স্ক মানুষ এরকম কাউকে দেখি আর খুঁজি আর কি। এবার ওই গাড়িটা থেকে নেবে ওই রকম ধুলো পায়ের একটা মানুষকে, যদি আমি ঠিক, তুমি বসে থাকবে, যদি আমি এইভাবে বলি, পায়ে লাগো বাবা, আমি ছুলাম না কিন্তু পাটা, ভালো করে বোঝো, আমি পাটা ছুলাম না, আমি দাঁড়িয়ে বললাম পায়ে লাগো বাবা। আচ্ছা, তো তো এটার না একটা বিশাল এফেক্ট পড়ে হিউম্যান সাইকোলজিতে।
সেই মুহূর্তে ওই গ্রামের মানুষ, ওই বাড়ির মানুষ আমার হাতে এসে যায়। 50 থেকে 70 ভাগ আমার হাতে চলে এলো। ওহ, মানুষটা কি ভালো, দেখেছিস সাহেব গাড়ি থেকে নেমে আমার বাবাকে প্রণাম করেছে। ও কিন্তু দেখলো না যে আমি পাটা ছুঁইনি, ওই যে মাথাটা ঝুঁকিয়েছি ওর বাপের সামনে, ওর দাদুর সামনে, ওটাই ওকে মন জয় করে নিয়েছি। এটা একটা গেল। সেকেন্ড জিনিস হচ্ছে, মাটিতে বসলে অনেকেই মনে করে উফ, এই লোকটা না মাটির মানুষ, দেখেছো কোনো অহংকার নেই, কি সুন্দর রকম এসে আমরাই বসবো না আমাদের বাড়ির মাটিতে, লোকটা এসে মাটিতে বসে বললো। হিউম্যান সাইকোলজি, বুঝতে পারলাম। ওই অপরাধীগুলো অ্যাকচুয়ালি হয়েছিল 3 জন এসে ওই বোমাগুলো প্লান্ট করেছিল, এবং তারা ওখানে একটা নদী আছে তাকে বলে পাগলা দিয়া। এই নদীটায় মানে পর্যন্ত যাওয়ার জন্য ওসব জায়গায় বাস টাস কিছু নাই আর কি, তো লোকে হয় হেঁটে নয় সাইকেলে এইসবে যাতায়াত করে, আর ওই অটো। তো অটো মানে আমাদের এখানকার ছোট ছোট অটোগুলোর মতন না, সে আমাদের গ্রামের দিকে যেরকম বড় বড় অটো দেখা যায় না, 10 জন 15 জন বসতে পারে, ওই টাইপের অটো, বিশাল বিশাল অটো সাইজ, সেই রকম অটোতে করে ওরা যেতে। এবার ওদেরকে ওখানে ভাড়া হচ্ছে মোটামুটি কত হবে, 100 টাকা হবে, সেটা 3000 টাকা ওরা অফার দিয়েছে লাস্ট। মানে ও অ্যাকচুয়ালি বাড়িতে আসছিল খাবার জন্য বা কোনো কিছুর জন্য, তো ও যেতে চাইছে না, তখন ওরা লাস্ট ওকে 3000 অফার দিয়েছে, তো 100, 150 বা 200 টাকা হবে। তো ও চিন্তা করেছে যে আমি যদি যাই, 3000 তো বলছে এরা, আমি যদি যাই আমাকে পয়সা করে দেবে না, মেরে দেবে। ও যায়নি। কিন্তু এই যে 3 জন, তার মানে এই 3 জনকে ও খুব ভালোভাবে দেখেছে, অনেকক্ষণ ধরে কথা হয়েছে, অনেকক্ষণ ধরে ওকে ওরা জপাতে চেষ্টা করেছে। এই যে জপলো না, এই গল্পটা ও ওখানে দারু খেতে খেতে লোকাল যে ওয়াইন শপ সেখানে বলেছে, গল্পটা করেছে। সেখান থেকে ইন্টেলিজেন্সির লোকেরা ব্যাপারটা শুনতে পেয়েছে, এবং ওরা ওকে তুলে এনেছে অ্যাজ এ আই উইটনেস, নট অ্যাজ এ সাসপেক্ট। এবার ওর সঙ্গে আমি প্রথম শুরু করলাম যে ও তো গ্রামের গরিব মানুষ, যেখানে মানুষ খেতে পায় না, কোনো চাষাবাদ নেই, তো সেখানকার লোক একটা অটোর কেনার পয়সা কোথা থেকে পেল, এটা দিয়ে শুরু করলাম। এইবার মানে মানে কি বলে, গভর্নমেন্ট থেকে টাকা লোন দিয়েছে, এসব গল্প হলো। তারপর মরম কোথায় করেছে, অর্থাৎ ভালোবেসেছে কোন মেয়েকে, তার স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকতো, তাকে চুপি চুপি নিয়ে পাগলা, ওখানে সবাই বাঁশি বাজাতে পারে, ম্যাক্সিমাম বিহু হয় তো, বাঁশি ঢোল এগুলো বাজাতে পারে ওরা। সেখানে কোথায় কোথায় গিয়ে ওরা লুকিয়ে চুরিয়ে প্রেম করতো, বাঁশি বাজাতো, ও একলা একলা নাচতো, এইসব গল্প হচ্ছে। এবং আমি কিন্তু চেয়ারে বসে নি, ওর পাশে বসে কাঁধে হাত রেখে গল্প করছি। এবং আমি এমন একটা মানুষ, আমার বাবা কিছু শিক্ষা দিয়ে গিয়েছিলেন আমাকে, আমার এনসিসি থেকে ওই শিক্ষাগুলো পেয়েছি, মানে যে কোনো পাত্রে আমার এরকমই জলের মতো, আমি সেরকম হয়ে যাব। আমার কোনো কিছু খেতে ঘেন্না নেই, বুঝতে পারলাম। আমি প্রচুর জিনিস খেয়েছি, কুকুর টুকুর তো বুঝতেই পারছো, নর্থ ইস্টে থেকেছি, খেয়েছি। আমি নেপালে কেঁচোর পায়েস খেয়েছি, মোষের মাংস খেয়েছি, মণিপুরে ইসিং লেথর খেয়েছি, কেঁচোর পায়েস আর কুকুরের মাংসটা নিতে পারছি না আমি। কুকুরের বমি থেকে তৈরি মদ, ইটস কল ইসিং লেথর। মাই গুডনেস। যদি না খাও তাহলে ওরা বলবে কি, মানে তুমি খুব বাজে লোক। তো এরকম মানে ওখানে তারপর হলো কি, ওই লোকটাকে আমি একদম এরকম কনভিন্স করে ফেললাম গল্প করতে 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 করতে। মানুষ কি, ওখানকার গ্রামের মানুষ অল্প টাকা, আর আর্মির, ওরা তো ড্রিঙ্ক করা, তো আর্মির ড্রিঙ্ক সবাই প্রেফার করে, আর্মির যে অ্যালকোহল, এটা সবাই সারা ভারতবর্ষে সবাই প্রেফার করে যারা অ্যালকোহলিক। তো অবভিয়াসলি ওকে মাংস টাংস দিয়ে অ্যালকোহল খাইয়েছি, এবং ওকে বলেছি শ্মশান মানে ছেড়ে দিয়ে আসতে বাড়িতে, যেটা মানে গাড়ি করে, আর্মির গাড়ি করে ওকে ছেড়ে দিয়ে আসছি, যেটা ওর কাছে কিছুটা রিস্কি। তারপর আমি বললাম যে জঙ্গলে ছেড়ে দেবে, যাতে ওকে কেউ মানে বুঝতে না পারে যে ও মানে আর্মির গাড়ি ওকে ছেড়ে দিয়ে গেল, সেটা ওর কাছে রিস্কি হয়ে যাবে। তো ওকে বলে দিলাম যে তুমি যদি, তোমাকে আজকে আমরা 1000 টাকা দিলাম, কোনো কিছু বলেনি কিন্তু তখন, এবং একটা লিকারের বোতল দিলাম, দিয়ে বললাম কালকে যদি তুমি আসো, অর্থাৎ সারাদিন আমি পটিয়েছি, এই যে FOR পর্যন্ত হয়ে গেছে, লাস্টে যাওয়ার আগে আমি মেসেজ দিচ্ছি
যে তুমি যদি কালকে আসো তাহলে আমরা তোমাকে 10,000 দেবো, কিন্তু শর্ত হচ্ছে যে ওই যে 3 জন তার ডেসক্রিপশন আমাদের দিতে হবে। ঠিক আছে, আমরা তোমাকে তার সঙ্গে প্রথম দিন কত টাকা দিয়েছিলেন? 1,000, 1000, যাতে ওর লোভ থাকে। আচ্ছা, পরের দিন এলে পরের দিন 9,000 টাকা দিলাম। হ্যাঁ, পরের দিন মানে আমাদের টার্গেট ছিল 10, পরের দিন 9,000 টাকা দিলাম, আর আমরা 2টো বোতল দিলাম ওকে, 2টো না 3টে বোতল এরকম কিছু দিয়েছিলাম। আচ্ছা, তো সেদিন ও যে ডেসক্রিপশন দিয়েছিল সেই ডেসক্রিপশনে হীরা সরণিয়া ধরা পড়ে গিয়েছিল পরবর্তী ক্ষেত্রে। হীরা সরণিয়া ইজ দ্য রাইট হ্যান্ড অফ পরেশ বড়ুয়া, SS মেজর বা SS লেফটেন্যান্ট এরকম কিছু একটা, বা ক্যাপ্টেন এরকম কিছু একটা। SS মানে সেলফ সেট, ঠিক আছে, এরকম কিছু একটা। মানে ও তখন ওইখানকার ব্যাটালিয়ানের, আলফা ব্যাটালিয়ানের মানে হেড আর কি, BTAD ধরা পড়ে গিয়েছিল। তো এটা তো ছবি এঁকেছে, এবার ছবি আঁকা ছাড়া আর একটা ব্যবহারিক প্রয়োগের গল্প, কিরকম? আপত্তি নেই তো? না না, একদম। হাওড়া টিকিয়াপাড়ে একটা মার্ডার হয়েছিল, তো এটা আনঅফিসিয়ালি আমাকে, আমি বেলুড়ের ছেলে, হাওড়ার কোনো কেসে আমাকে টুকটাক ডেকে ডেকে পাঠাতো, আগে পাঠায়, এখন আর আমি ইগনোর করি, আর লোকাল কেসগুলো আমি করতে চাই না ডিউ টু সিকিউরিটি। তো আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমি গেছি। তো আমি গিয়ে আমার মনে হয়েছে যে একজন বয়স্ক ভদ্রলোক মারা গেছে, মার্ডার হয়েছেন, এবং সেটা রমজান মাসে। তো আমার মনে হয়েছে যে বয়স্ক ভদ্রলোকের যে ছেলে সেই মার্ডার করিয়েছে, অর্থাৎ মানুষকে দেখলে আমি মানুষের সম্পর্কে বলতে পারি ছেলে বাবাকে খুন করেছে। ছেলে বাবাকে করেছে না, করিয়েছে। করার ক্ষমতা তার নেই, তার প্ল্যান ভাইয়ার ক্ষমতা আছে। একটা মার্ডার করতে গেলে ক্ষমতা লাগে, গুলি চালাতে গেলে ক্ষমতা লাগে, ঠিক আছে, সে ক্ষমতা তার নেই। সে হচ্ছে মানে আমরা যেটাকে বলি ফক্সি ফেস। কিন্তু মানে ওই তো কমপ্লেনটা তো ওই করেছে। এবার আমাকে কমপ্লেনকে সাসপেক্ট বানাবো, এটা হচ্ছে আমার অ্যাম্বিশন। আমি পরের দিন মানে সেদিন সন্ধ্যেবেলা ফিরে গেলাম, ফিরে গিয়ে মানে সিপি সাহেবকে বললাম যে আমার একজন লাগবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব লাগবে, তার সামনে আমি ইন্টারোগেট করব, আর আমি যখন যা চাইবো ডিডির লোকেরা যেন আমাকে সেটা দেয়। যখন যে জিনিস, আমি যদি সিগারেট চাই সিগারেট দেবে, আমি যদি খাবার চাই খাবার দেবে, বিরিয়ানি চাইলে বিরিয়ানি দেবে, খৈনি চাইলে খৈনি দেবে। মানে যার সঙ্গে কথা বলবো তার মতো করে আমায় ইন্টারঅ্যাক্ট করতে হবে, তবেই সে এ করবে। এবার এভাবে সেটটা সাজানো হলো পরের দিন যে তুমি মানে আমি আর তুমি বসে আছি, তুমি হচ্ছে ভিকটিম, মানে ওই ছেলেটা, তোমার পেছনে কিন্তু সবাই বসে, অর্থাৎ তুমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছ না আমাকে ছাড়া, ওখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে। আইনে বলে আর কি, যদি ম্যাজিস্ট্রেটের সামনে কেউ কোনো স্টেটমেন্ট দেয় এবং সেটা যদি রেকর্ডেড হয় তাহলে সেটা হচ্ছে আমাদের পুলিশের কাছে এভিডেন্স, মানে কোর্টে ওটার প্রমাণ হিসেবে কাজ করবে। এবার ওর মুখ দিয়ে বের করতে হবে যে ও খুন করিয়েছে বা করেছে, সেটা তো কখনোই বলবে না। এবার সে আমার পুরনো ফর্ম প্রসিডিউরে ফিরে গেলাম। ও অটো চালাতো তখন, ওই কি বলে শালকিয়া চৌরাস্তা থেকে হাওড়া ময়দান এই রুটে। তো ওই অটো দিয়ে শুরু করলাম, पब्लिक बहुत गाली गुप्चा करते हैं, हम भी चलाते थे डंडस को हावड़ा, थोड़ा मोड़ा छुट्टा पैसा के लिए बहुत गाली देता है, बोले দুটো মামাসি উদ্ধার করে দিলাম পাবলিকের। তো ভাবলো তো আমার বেরাদারের ভাই আছে, মানে আমার বেরাদারির লোক, আমার মানে সমান লেভেলের লোক। আরও খুলে কথা বলতে শুরু করলাম। ম্যাজিস্ট্রেট সাহেবকে আমি বলে দিয়েছিলাম যে স্যার আপনি মাঝখানে কোনো কথা বলবেন না, আপনি আমাকে যা খুশি বলতে পারেন, আপনি আমাকে ইমপিচ করতে পারেন, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আমার ইন্টারোগেশনের পর, ইন্টারোগেশন চলাকালীন সেটা 1 ঘন্টা চলুক, 2 ঘন্টা চলুক, 3 ঘন্টা চলুক, আপনাকে কিন্তু চুপচাপ বসে থাকতে হবে, আপনি কিন্তু কিচ্ছু বলতে পারবেন না, এটা হচ্ছে শর্ত। কারণ আমাদের ইন্টারোগেশন একটা স্কিল হলো, এই কথা বললেই না চিন্তার সূত্র ছিঁড়ে যাবে, অর্থাৎ ওকে যে আমি ক্যাপচার করছি সেই ক্যাপচারের ব্যাপারটা আবার গোড়ায় চলে যাবে। মানে ধরো আমি 70% ক্যাপচার করছি, কেউ একটা মানে কাশতে পর্যন্ত আমি বাইরে গিয়ে কাশতে বলছি, আমি কাশলে কোনো অসুবিধা নেই, ও কাশলে কোনো অসুবিধা নেই, কিন্তু থার্ড পার্সন যেন কেউ না কাশে। আমি অটো দিয়ে শুরু করলাম, শুরু করে
ওই এতে চলে গেলাম, ও দুপুরে খায় কি, তো বললো স্যার আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসি। লুগাই, लुगाई মানে বুঝো তো, মানে বউ। আচ্ছা, হ্যাঁ। सर घर से खाना लेके आता है तो लुगाई बना देती है। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। लुगाई जब मैके जाता है तो क्या करते हो, लुगाई जब तबीयत खराब होता है तो क्या करते हो। जो सर सब बाहर से कहीं से खरीद के खा लेते हैं। अच्छा बिरयानी खाते हो कभी, सर खाता हूँ सर। सर क्या कहाँ से बिरयानी खरीदते हो, सर कभी पिलखना से खरीद लेता हूँ, कभी सिलका से खरीद लेता हूँ। अच्छा कभी अरसलन वाला बिरयानी खाई क्या, सलकिया वाला अरसलन, सर नहीं नहीं कलकत्ता वाला अरसलन जो ओरिजिनल अरसलन है सर, खाया एक बार। वो सबे बारात में गया था बादशाह का सूंच पे खाया था सर। अच्छा ठीक है। अच्छा उधर का जो बिरयानी है सलकिया का जो बिरयानी में उसमें तो दोनों में तो फर्क होगा। हाँ सर वो तो है, पैसा में भी सर बहुत ज्यादा है उधर। अच्छा এইবার কলকাতার শালকিয়ার বিরিয়ানি আরসালানের বিরিয়ানি এই রেসিপির তফাৎ কি। আচ্ছা লখনৌয়ের বিরিয়ানি খেয়েছো কখনো, তুমি কখনো কাশ্মীরের বিরিয়ানি খেয়েছো, কাশ্মীরের বিরিয়ানিতে না কেশর দেওয়া হয় বা জাফরান দেওয়া হয়, আমি জানি না কি দেওয়া হয়, জেনে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। তুমি কখনো ভেড়ার মাংসের বিরিয়ানি খেয়েছো, তুমি কখনো গোস্তের বিরিয়ানি খেয়েছো, মানে বাইরের গিয়ে কাশ্মীরে গিয়ে কখনো গরুর মাংসের বিরিয়ানি খেয়েছো, সব শুরু করে দিলাম। ম্যাজিস্ট্রেট খালি ঘুরি দেখছে। কেন এই ধরনের কথাবার্তা বলছেন আপনারা। ম্যাজিস্ট্রেট গেছে সালা মার্ডার কাণ্ডের তদন্তে, আমি ইন্টারোগেট করবো দেখতে, মার্ডারের গল্পই বলি না, বিরিয়ানির গল্প হচ্ছে সেখানে। 4 ঘন্টা, মানে ম্যাজিস্ট্রেট লাস্টে রেগে গেছে, আমি বুঝতে পারছি রীতিমতো, সাহেব রীতিমতো রেগে গেছে, মানে এরপরেই আমায় কাঁচা খেয়ে ফেলবে, শেষ হলেই যেই আমি বলবো অফ করতে সঙ্গে না কাঁচা খেয়ে ফেলবে। আমি বললাম ঠিক আছে। এই 4 ঘন্টা প্রায় 3.5-4 ঘন্টা এরকম মতো, হঠাৎ আমি প্রশ্ন ছুড়ে দিলাম, তখন মানে ওর মানে পুরোপুরি হাতে চলে এসছে প্রায়। না হাতে চলে এসছে না, তাহলে বলছি বিষয়টা এখানে আবার অন্য গল্প, ওকে হাতে আনার ব্যাপারই নেই, আমার টার্গেট অন্য জায়গায়। কনফেস করানো। আমি অচমকা শব্দ ছুড়ে দিলাম, প্রশ্ন ছুড়ে দিলাম ওর দিকে, আব্বা কো কিউ মারা, ও স্লিপ অফ টাং বলে পড়লো গলতি হয়ে গেছে স্যার, ডান। তার মানে কি 4 ঘন্টায় আমি ওর সামনে থেকে, ওর মন থেকে, ওর সাবকনসিয়াস মাইন্ড থেকে মার্ডার, বাপ, পুলিশ সমস্ত ব্যাপারটা ওয়াইপ আউট করে দিয়েছি, দিতে পেরেছি। কিসের গল্প করে, অটো, পরিবার আর বিরিয়ানির গল্প করে। 4 ঘন্টা বাদে দুম করে ছুঁড়ে দিয়েছি, ও ম্যাজিস্ট্রেটের সামনে বলে দিয়েছে গলতি হয়ে গেছে স্যার, আমার আর কাজ নেই, বাকিটা পুলিশ, কি গলতি হয়েছে ওটা পুলিশ বুঝবে, এটা হচ্ছে আমার কাজ। এবং ম্যাজিস্ট্রেট সাহেব এই মানে আমি তারপর স্টপ বললাম, ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন আমি অনেক ইন্টারোগেশন দেখেছি, অনেক বড় বড় অফিসারের দেখেছি, আপনার মতো ইন্টারোগেশন কাউকে করতে দেখিনি। এবং এখানে অনেকের গা জ্বলে, এটা আমি বুঝি আর কি। আচ্ছা এই যে স্কেচের ব্যাপারটা আপনি বললেন, স্কেচের তো নিশ্চয়ই একটা অঙ্ক আছে, একটা ব্যাকরণ আছে, তার নাকটা কিরকম, তার চোখটা কিরকম, তার ঠোঁটটা কেমন, তার কানটা কেমন। অ্যাকচুয়ালি স্কেচ করাটা, যদিও লোকে আমাকে জানে স্কেচ করার আর্টিস্ট, কিন্তু আমার কাজ স্কেচ করা শুধু নয়, আমার কাজ হচ্ছে সূত্রের সন্ধান দেওয়া, সেটা যেভাবেই হোক, সেটা স্কেচ করা থেকে হতে পারে, সেটা পড়ে থাকা একটা সিগারেটের টুকরো থেকে হতে পারে, অথবা জল থেকে হতে পারে, অথবা সিসিটিভি ফুটেজ থেকে হতে পারে। স্কেচ ইজ এ পার্ট অফ মাই প্রফেশন, তো সেটা আলাদা প্রশ্ন। এবার বিষয়টা হলো, এবার এটা বলতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। আমি যখন মাঝি ছিলাম তখন ওই নৌকোর ছইয়ের ওপর বসে বসে আমি কখনো, যেটাকে আমরা বলি ল্যান্ডস্কেপ, আঁকতাম। কখনো কোনো একটা প্যাসেঞ্জার বসে আছে নৌকোয়, আমি নৌকোটা চালাচ্ছি, নৌকোর যে সুগান, সুগান মানে হলো হাত, হাল, আপনারা হাল বলেন, আমরা মাঝি মোল্লার ভাষায় সুগান বলি। আচ্ছা, সেই সুগানটা তো ধরা আছে বগলের তলায়, এরকম চেপে ধরে রেখেছি, ধরে রেখে আমি খাচ 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 করছি। এবার এইভাবে করতে করতে আমার মনে হলো আমি রোশনিকে দেখছি,
বাড়িতে চলে গিয়ে রোশনিকে আঁকবো। কি বললাম? আমি রোশনিকে এখন দেখছি, বাড়িতে চলে গিয়ে রোশনিকে আঁকবো। হলো পরবর্তী, তখন কিন্তু আমি তো আগেই বলেছি আমি লেখাপড়া সেরকম শিখিনি। পরবর্তী ক্ষেত্রে আমি শুনেছি এটাকে বলা হয় নাকি মেমোরি ড্রয়িং। আমি কিন্তু তখন জানতাম না এটাকে মেমোরি ড্রয়িং বলে। আমি নিজের মতো করে কাউকে দেখলাম, তাকে বাড়িতে গিয়ে আঁকার চেষ্টা করতাম। এবার একটা জিনিস তুমি যদি ডেলি 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 প্র্যাকটিস করো, তাহলে অবভিয়াসলি সেটাই তুমি একটা না একটা সময় তোমার মানে সাফল্য আসবে, এলো। এবার আমি দেখলাম যে মেমোরি ড্রয়িং করতে গেলে আমাকে মনে রাখতে হচ্ছে রোশনির লক্স আছে, রোশনির গলায় অ্যাডামস অ্যাপেল নেই, রোশনির এখানে স্মাইল লাইনটা খুব গাঢ়, রোশনির ভুরু দুটো একটু ডান দিকের ভুরুর থেকে বাঁ দিকের ভুরুটা একটু উঁচু উঁচু হয়ে থাকে, রোশনি একটু ঘাড় কাত করে কথা বলতে ভালোবাসে, পছন্দ করে। এই বিষয়গুলো আমাকে মনে রাখতে হচ্ছে। আচ্ছা, এটা যদি রফিক মনে রাখে, আমাকে যদি বলে, অর্থাৎ আমি রোশনিকে দেখলাম না, এইভাবে আমি প্রথম এই আঁকা ছবিটার চেষ্টা করলাম, ছবি আঁকতে চেষ্টা করতাম কারণ বিবরণ অনুসারে। আমার বাবা, একটা গল্প আছে, সেটা হচ্ছে সম্ভবত এই শুনে আঁকা ছবিটা, যদিও বাবার কাছ থেকে বা কারুর থেকে আমি কোনোদিন শিখিনি, কিন্তু সম্ভবত জেনেটিক্যালি শুনে আঁকার ব্যাপারটা আমার মধ্যে আছে। মাতঙ্গিনী হাজরার ছবি আমার বাবা এঁকেছিলেন এবং তার আগে পৃথিবীতে কোনোদিন বিবরণ অনুযায়ী ছবি আঁকা হয়নি। মাতঙ্গিনী হাজরার যে ছবিটা ইতিহাস বই আমরা ছোটবেলায় দেখেছি, সেটা আমার বাবার আঁকা ছবি। ওটা সতীন সেন মেমোরিয়াল কমিটি বলে একটা কমিটি ছিল, তৈরি করা হয়েছিল স্বাধীনতার পরে। তারা ওই ছবিটা আঁকার অর্ডার দেয়। 40 জন বিপ্লবীর ছবি আঁকা হয়েছিল। তার মধ্যে 39টা তৎকালীন যারা বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট ছিলেন তারা নিয়ে নিয়েছিলেন, মানে তারা অর্ডারগুলো পেয়েছিলেন, কিন্তু একটা ছবি কেউ নেয়নি, কারণ তার ছবিই ছিল না। ছবি ছিল না এই কারণে যে মানে এখন সব ইন্টারনেটে অনেকেই কিছু ছবি টবি দেয়, দিয়ে বলে এটা মাতঙ্গিনী হাজরার ছবি, এটা অমুক, এটা তমুক। বাট একটা নর্মাল লজিক চিন্তা করো না, একটা ব্রিটিশ পিরিয়ডে ওই সময়ে যখন মাতঙ্গিনী হাজরা মারা যান, তার আগে তো মাতঙ্গিনী হাজরাকে যতই বলি আমরা গান্ধী বুড়ি গান্ধী বুড়ি, মানে পশ্চিমবঙ্গব্যাপী তার কোনো প্রচার ছিল না। হয়তো ওই তমলুকের আশেপাশে বা হোগলা যে গ্রামে উনি থাকতেন তার আশেপাশে তো 2-5টা মানুষ হয়তো চিনত, এটা অস্বীকার করে না, কিন্তু উনি কোনো লিডার ছিলেন না। উনি ছিলেন একজন কংগ্রেস কর্মী, গান্ধী বুড়ি বলা হতো নাকি। তো এই মাতঙ্গিনী হাজরার কোনো ছবি থাকার তো কথা নয়। একটা গ্রামের বিধবা বুড়ির কে ছবি তুলে রেখেছে? লজিক্যালি বলছি, ক্যামেরাও ছিল না। তো ছবি না থাকার দরুন এটা কেউ নেয়নি। যখন বাবা নেয়, বাবার তখন শিল্পী হিসেবে অত নাম টাম ছিল না, তো বাবা বলেছে পারবেন, ঠিক আছে নিয়ে যান। বাবা চলে গিয়েছিল হোগলা গ্রামে, এবং মাতঙ্গিনীকে যারা দেখেছিলেন তারা বিবরণ দিয়েছিলেন, সেই বিবরণের ভিত্তিতে বাবা ছবি এঁকেছিলেন। তো এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার। আমার বাবা ওই রকম মাতঙ্গিনী যে ছবি এঁকেছিল প্রথমে। আমি পরবর্তীকালে প্রচুর জায়গায় আমি সার্চ করেছি, চিঠি পাঠিয়েছি, লেটার ইমেল পাঠিয়েছি, স্কটল্যান্ড ইয়ার্ডে পাঠিয়েছি, বা আমাদের কলকাতা পুলিশেও পাঠিয়েছি। তারা সবাই রিপ্লাই দিয়েছে। ওই সময় আমাদের কোনো পুলিশ আর্টিস্ট ছিল না, পুলিশ আর্টিস্ট বলে কোনো কিছু ওই সময় ছিল না। এখন আছে, তখন ছিল না। আমি ইন দ্য ইয়ার অফ মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স, না জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, তো তখন সেটা তারা ধরে নিতে হবে। তো এই যে রক্তের একটা হয়তো জেনেটিক্যালি বলছিল না, বাবার আঁকতো, হয়তো সেটাই আমার মধ্যে প্রভাবিত হয়েছে, অথবা বাবাকে আঁকতে দেখেছি। মানে বাবা হাতে করে, যে যেমন আমি পেন্সিল ধরি, তোমরা সবাই পেন্সিল কিভাবে ধরো দেখো, আমি ধরি না। দিস ইজ দ্য ফার্স্ট টেকনিক অফ পোর্ট্রেট ড্রয়িং ফর মাই সেলফ। আমি এইভাবে ধরি, এইভাবে। আমি যদি এইভাবে একটা ছবি আঁকি, স্কেচ মানে কিছু কিছু এভাবে যদি আমি একটা ছবি আঁকি, জাস্ট বোঝাতে চাইছি, ঠিক আছে? তো আমি যদি একটা ছবি আঁকি, এইবার এইটাকে যদি ইরেজ করি, বুঝতে পারছি, ইরেজ করি, কোনো ইমপ্রেশন ক্রিয়েট হবে না কিন্তু পেপারের ওপরে।
পেন্সিলের শীষের লিডের কোনো ইমপ্রেশন ক্রিয়েট হবে না, কিন্তু তুমি যদি এইভাবে করো তাহলে ইমপ্রেশনটা ক্রিয়েট হবে। ইরেজ করার পরও ইমপ্রেশনটা থেকে যাবে, বুঝতে পারছি। এবং অনেক কেস আমরা এভাবে ডিটেক্ট করি যে একটা পেপারের ওপর কেউ কিছু লিখেছে, সেই পেপারটা নিয়ে চলে গেছে, তার পরের পেপারে আমরা লিড ছড়িয়ে দিই, ছড়িয়ে দিয়ে লেখাটা ফুটে ওঠে, হয় না? এইভাবেও ইনভেস্টিগেশন করা হয়, হ্যাঁ দেখেছি আমরা বিভিন্ন ক্রাইম থ্রিলারে দেখেছি, দেখেছো তো? সিরিজে। হ্যাঁ, আমাদের ওখানে, আমি বেলুড়ের যেখানে থাকি তার পাশেই হচ্ছে বজরংবলী আয়রন মার্কেট, এবং ওটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় আয়রনের মার্কেট, স্ক্র্যাপ আয়রন। তো সেখানে প্রচুর কালো আর আছে, যাদের একটা সময় অবস্থা খুব খারাপ ছিল, এখন তারা এক জেনারেশন বা দু জেনারেশনে বিশাল জায়গায় পৌঁছে গেছে, কোটি কোটি টাকার মালিক। তো তাদের দাদা পরদাদার ফটো নেই, আমি তখন জুট মিলে চাকরি করি, তো আমাকে তারা ডেকে পাঠাতো, আমি তাদের দাদা পরদাদার ফটো ওই রকম ডেসক্রিপশন শুনে আঁকতাম। আচ্ছা আচ্ছা। এবং তাতে আমি 5,000 টাকা করে নিতাম। এটা হচ্ছে আমার এই জায়গায় প্রথম প্রফেশনাল কাজ, পুলিশের কাজ নয় কিন্তু। এবার একটা সময় আমার বন্ধু বান্ধবরা, তারা যারা একে এই ডেসক্রিপশন দুটোগুলো মাসে একবার বা দুবার দিত, তারা আমাকে মুরগি বানাতে শুরু করলো। এটা অপরাধীরাও করে। কীরকমভাবে করে? ধরো কেউ যদি একটা ভুল ডেসক্রিপশন দিতে চায়, সে অমিতাভ বচ্চনের ফেস কাটিং নিয়ে নিল, মিঠুনের হেয়ারস্টাইল নিয়ে নিল, ধরো জ্যাকি শ্রফের চিন নিয়ে নিল, আর্নল্ড স্বামীর বডি নিয়ে নিল, এইভাবে একটা জগা খিচুড়ি ডেসক্রিপশন দিচ্ছে, যেটা কারুর সাথে কারুর মিল নেই। মানে ফলে তাদের একটা ধারণা যে এটা তো কোনো একটা মানুষের ডেসক্রিপশন নয়, ফলে এই মানুষটাকে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে কনসেপ্ট তাদের। তো এই ডেসক্রিপশন থেকে যখন আমি একটা ছবি আঁকার চেষ্টা করতাম, তখন দেখছি মিলছে না। এবার এই মিলছে নাটা আমি কি করে বুঝছি? আমি তো দেখিনি লোকটাকে। এবং এইটার থেকেই আমি পরবর্তী ক্ষেত্রে, মানে এখন যেটার জন্য আমি আরো বেশি প্রসিদ্ধ, সেটা হচ্ছে কেউ ভুল ডেসক্রিপশন দিলে বা মিথ্যে কথা বললে আমি ধরে ফেলি। আমাকে যার জন্য অনেক স্টেটেই বলা হয় লিভিং লাই ডিটেক্টর। লিভিং লাই ডিটেক্টর আপনাকে বলা হয়? আচ্ছা, সেটা কিভাবে দেখাচ্ছি তোমায়। অবশ্যই তোমাকে করে দেখতে বলবো। হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে আঙুলটা এইখানে নিয়ে যাও, দুটো ভুরুর মাঝখানে। আচ্ছা, হ্যাঁ। এবার হালকা করে নাকটা নাও। আচ্ছা। এই নাকের যে মাপটা, এটা তোমার থুতনিতে নিয়ে এসো। হ্যাঁ। মিললো? হ্যাঁ। এটা তোমার ফোরহেডে নিয়ে যাও। দেখো হেয়ার লাইনের সঙ্গে কিন্তু মিলবে। মিলছে। কানে নিয়ে যাও। হ্যাঁ। বুঝতে পারছি? তার মানে এটা হচ্ছে 3টে ভাগ। এখান থেকে এটা যতটা হবে, এটাকে বলা হয় অরবিট ক্যাভিটি। এইভাবে আঙুলটাকে এইভাবে ধরো। আচ্ছা, এইরকম ভাবে। তোমার তো নোক আছে, চোখ ছিঁড়ে যাবে। একটু হালকা করে কম্পাসের মতো এইভাবে। হ্যাঁ হ্যাঁ। এইখানে দেখো একটা ঘাড় আছে। হ্যাঁ হ্যাঁ। এই হাড় থেকে তোমার এই ঘাড় পর্যন্ত। হ্যাঁ। এই মেজারমেন্টটা তোমার নাকে নিয়ে যাও, মিলে যাবে। এবার কেউ মুখোটা পিন্ধিয়ে আইছে স্যার, হেলমেট পিন্ধিয়ে আইছে স্যার, মানে মাস্ক পরে এসছে অথবা হেলমেট পরে এসছে। আচ্ছা। তার মানে তার দুটো চোখ আর নাকটা ছাড়া আমি কিছু দেখতে পাইনি। সে, আমি না, সে পাইনি। কারণ আমি ইমাজিনের ওপর কিছুই বানাচ্ছি না। ইমাজিন যেটা করছি সেটা কিন্তু বিজ্ঞানসম্মত, অর্থাৎ মন গড়া আমি কিছু করে দিলাম এরকম ব্যাপার না। বিজ্ঞানসম্মত কিরকম? এটার মানে এখানে হেলমেট মানে ফুল মাস্ক মানে এখানে হেলমেট আছে, অর্থাৎ চিনটা এই জায়গাটা আমি দেখতে পাইনি সে, ঠিক আছে? এবার এটা সে দিয়ে দিল, তার মানে এটা আমি পেয়ে গেলাম, তার মানে চিনটা পেয়ে যাচ্ছি। ঠোঁটটা কি করে বানাবো? এই মেজারমেন্টটা নিলাম, ইনার টু ইনার, ডাবল করে দাও, ঠোঁট পেয়ে যাবে। করে দাও। এবার আমার কাজ হলো প্রত্যক্ষদর্শী অথবা ভিকটিম যেই হোক, তাকে ভুল পথে, বিপথে চালিত করা। কিরকম? একজন বলল, স্যার আমি তোমাকে জাস্ট তোমার চেনা পরিচিত একটা চেহারা বলছি, ধরো অমিতাভ বচ্চন বা মিঠুন অথবা জ্যাকি শ্রফ, এইরকম মুখ, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার মুখ,
আমি সঙ্গে সঙ্গে তাকে বলবো, চেহারাটা বাপি লাহিড়ীর মতো ছিল, অর্থাৎ মোটা সোটা ছিল মানুষটা, ঘাড়ে গর্দানে। সে যদি সত্যি দেখে থাকে সে বলবে না স্যার, ওটা পাতলা ছিল। না স্যার, মানুষটা স্টাউট ছিল, গলাটা তো একটু লম্বা ছিল, ঘাড়ে গর্দানে তো ছিল না স্যার। আর যদি সে না দেখে থাকে, আমাকে ইমপ্রেস করার জন্য সে বলবে হ্যাঁ স্যার। ভুলটা ধরে ফেললাম, মিথ্যেটা ধরে ফেললাম। এরকম শাসন থানার একটা কেস হয়েছিল, একটু ডিটেলে বলি। শাসন থানা একটা রবারি হয়েছে। একটা ছেলে বন্ধন ব্যাংকের টাকা নিয়ে যাচ্ছিল এবং শাসন থানায় মাইলের পর মাইল রাস্তার দুদিকে ওই মাছের ভেড়ি টেরি আছে। তো সেখানে ওর থেকে 3টে বাইক আসে, তাতে 6 জন লোক আসে এবং তারা ওই টাকা পয়সা লুট করে নিয়ে চলে যায়। বন্ধন ব্যাংকের টাকা নিয়ে সে কুরিয়ার আর কি, কুরিয়ারের ছেলে। যারা তথাকথিত পুলিশের হয়ে যারা ছবি টবি আঁকেন টাকেন তাদেরকে ডাকা টাকা হয়েছিল। তারা সবাই ছবি টবি এঁকেছেন, কিন্তু ওই রকম কোনো লোককে পাওয়া যায়নি। এই ঘটনার কিছুদিন আগে আমি, এখন উনি ডিআইজি সিকিউরিটি, সুখেন্দু হীরা, উনি গল্প টল্প লেখার ক্ষেত্রে অনেক প্রসিদ্ধ, অনেক গোয়েন্দা গল্প টল্প ভ্রমণ কাহিনী এসব লিখেছেন উনি। তো ওই সুখেন্দু বাবু আমাকে বাঁকুড়াতে পুলিশ পার্সোনালদের ট্রেনিং দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছিল। সেখানে আমার সঙ্গে একজন মানে সিনিয়র অফিসারের, ইন্সপেক্টর লেভেলের অফিসারের আলাপ হয়েছিল। ভুলে গেছি, সবাইকে তো মনে রাখা সম্ভব হয় না। পরবর্তী ক্ষেত্রে উনি ট্রান্সফার হয়ে শাসন থানায় এসেছিলেন, মানে উনি তখন শাসন থানার আইসি। উনি আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেন যে দেবাশিস বাবু আসতে পারবেন, এরকম আমার থানায় একটা কেস হয়েছে, কিছু ডিরেক্ট হচ্ছে না। উনি জানেন ওই ছবি টবি আঁকি, উনি আমাকে কিন্তু স্কেচ করার জন্য ডেকেছেন। তা আমি চিন্তা করলাম এই ছেলেটার কিছুই পাওয়া যাচ্ছে না, মানে অর্থাৎ আমার আগে তো ইনভেস্টিগেশন হয়ে গেছে, ছবি টবিও আঁকা হয়েছে, কিছুই কেউ পাচ্ছে না। আচ্ছা, এই ছেলেটা যদি সাসপেক্ট হয় তাহলে কি হতে পারে? এবার আমি মানে ছেলেটাকে ডাকার আগে আমি ওই কমপ্লেন কপি, যেটা মানে কমপ্লেন থাকে তো এফআইআর এবং কমপ্লেন, ওটা আমি চেয়ে পড়েছি ভালো করে, নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। তাতে কতগুলো অসঙ্গতি ধরা পড়েছে। অসঙ্গতিগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। একদম। এটা আমি ধরে নিলাম রাস্তা, এটা ছেলেটা বাইক নিয়ে যাচ্ছে টুয়ার্ডস দিস। একটা বাইক এলো, সেই বাইকটা এইভাবে দাঁড়ালো, দাঁড়ালো না, ওর গাড়ির চাকায় ধাক্কা মারলো। এইখানে ধাক্কা মারলো সামনের চাকায়। সাধারণভাবে সামনের চাকায় যদি ধাক্কা মারে তাহলে বাইক নিয়ে কেউ যদি 2 হুইলার নিয়ে যায় সে কিন্তু পড়ে যাবে, এটা আমরা সবাই জানি। ও লিখছে কিন্তু ও পড়েনি, ও কোনোভাবে দাঁড়িয়ে গিয়েছিল গাড়ি আসতে থাকার দরুন। আচ্ছা, ধরে নিলাম দাঁড়িয়ে গিয়েছিল, ধরে নিচ্ছি তর্কের খাতিরে। এবার বলছে আমি বারমুডা পড়েছিলাম এবং আমার পেছনের একটা বাইক এখান দিয়ে এসে আমাকে একেবারে কভার করে দেয়, সাঁটিয়ে দেয়। অর্থাৎ আমি বাইক থেকে নামতে পারিনি। সেকেন্ড, থার্ড, আমার পেছনে একটা বাইক এসে দাঁড়ায়, আর এই বাইকের পেছনে যে ভদ্রলোক বসেছিল সে আমার এইখানে রিভলভার ঠেকিয়েছিল, সাদা রঙের চকচকে রিভলভার। সাদা রঙের রিভলভার, চকচকে। সেই একবার রিভলভার বলছে, একবার বন্দুক বলছে, একবার পিস্তল বলছে, মোট কথা ফায়ার আর্মস ঠেকিয়েছিল গোদা বাংলায়। সাদা রঙের স্টিল কালারের চকচকে ফায়ার আর্মস হলো। এই জায়গাটা না ভীষণ বড় ভুল করে ফেলল। বলো তো কেন? এই জায়গাটায় ভুল এই কারণে করলো, যদি এই পেছনের লোকটি লেফটি না হয় তাহলে তেরছা ভাবে থাকলে ওর কানে কখনো গান ঠেকাতে পারবে না, এইভাবে কানে বন্দুক ঠেকবে না, কারণ বাইকটা তেরছা ভাবে রাখা আছে, পাশাপাশি নেই। পাশাপাশি থাকলেও তাকে ঝুঁকে এভাবে করতে হবে, সে তো স্ট্রেট ধরবে বন্দুক, ধরবে প্রশ্ন। ও তো বলছে আমার এখানে ঠেকিয়েছে। আচ্ছা, তো ঠেকবে না, কোনোভাবেই ঠেকতে পারে না, পাশাপাশি দাঁড়ালেও ঠেকাতে পারবে না, কারণ ও বসেছে সামনের লোকটার প্যারালাল,
আমি এইভাবেও যদি ঠেকাই তাহলেও যাবে না। এইখানে ওর ওপর আমার বিশ্বাস হারিয়ে গেল ওর কমপ্লেন কপি দেখে। এবার ও বলছে এই পেছনের লোক দুটো নামলো, পেছনের একটা লোক নামলো, আমি হাত তুলে দিলাম, যেহেতু ঠেকিয়ে দিয়েছে আমি হাত তুলে দিলাম, আমার থেকে ব্যাগটা নিল, আমার গাড়ির চাবি খুললো, ছটা লোক বাইক নিয়ে চলে গেল, 3টে বাইকে বেরিয়ে গেল। এটা ছিল ওর কমপ্লেনে, ওর গল্প। এবার পুলিশে একটা শব্দ আছে, ক্রাইম রিকনস্ট্রাকশন, অপরাধের পুনর্গঠন। হ্যাঁ, এটা তুমি যেহেতু ক্রাইম নিয়ে চর্চা করো তোমার জানা উচিত। আমি ধরে ফেলেছি তখন। এবার আমি ওকে একটু তবু আমার জানা দরকার ছিল যে ওর মোটিভটা কি। তা আমি ওর সঙ্গে এই ফর্ম প্রসিডিওরে গল্প শুরু করে দিলাম। দেনমোহর বোঝো? দেনমোহর হচ্ছে মুসলমান সমাজে যদি কোনো ছেলে বিয়ে করে, আমাদের হিন্দু সমাজে যেমন আমরা মেয়েদের বিয়ে হলে কি বলে ডাউরি দিই, মানে পণ দিই, সেরকম মুসলমান সমাজে যদি কেউ বিয়ে করে তাকেও পণ দিতে হয় কোনো ছেলেকে মেয়ের বাড়িতে। আচ্ছা, তাকে বলে দেনমোহর। আচ্ছা। তো এই সমস্ত গল্প হলো, ওকে ওর বোনেদের বিয়ে দিয়েছে, তাতে কত খরচা হয়েছে নিকা করতে, ওর নিকাতে ও কত দেনমোহর দিয়েছে, ওর কটা বাচ্চা, ওর কত দাদা। এবার এখান থেকে জানতে পারলাম দাদার ওর বাবা মাকে দেখে না, বাবা মা ওর কাছে থাকে, ওর একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা সেরেল্যাক খায়। অবভিয়াসলি আমার নিজের সেরেল্যাকের গল্প মনে পড়ে গেল, আমার বাচ্চার পেছনে আমার কি পরিমাণ খরচা হতো, তার জন্য আমাকে 4 ঘন্টা করে রোজ ওভারটাইম করতে হতো। তো এই গল্পগুলো শোনার পর আমি বুঝলাম, এবং ওকে জিজ্ঞাসা করলাম তুমি কত ঘন্টা কাজ করো, তুমি এই কাজের পর অন্য কোনো কাজ করো কিনা, এইসবগুলো করতে করতে অর্থাৎ আমি ওর আয় এবং ব্যয় এই দুটোকে মেলাতে চেষ্টা করলাম। জানতে পারলাম আরও যে মজিদ মাস্টার, বিখ্যাত মজিদ মাস্টারের কেসে ওদের কোনোভাবে কিছু একটা ওর লিঙ্ক আছে ওদের, এবং ওদেরকে হাইকোর্টে হাজিরা দিতে হয় মাসে 1 বার, মাসে 2 বার। তো হাইকোর্টে হাজিরা দেওয়া মানে সেটা আবার একটা এক্সট্রা খরচ। অর্থাৎ ও পায় তখন বোধহয় 7,000 8,000 পেতো, আর তার সঙ্গে তেলের খরচ মনে হয় হাবি যাবি মেনটেন্স বাইকের নিয়ে আরও 4-5 হাজার, মানে আমি 7-5-12 হচ্ছি। তো 12,000 টাকা একটা লোক পায়, তারপরে সে 12 ঘন্টা ডিউটি করার পর আর কিছু করে না, মানে আর কিছু করতে পারে না আর কি। তা 7,000 টাকা তো কারণ 12,000 টাকা তো কারণ মাস চলবে না। অর্থাৎ ছোকরার ইনকাম কম, ব্যয় বেশি। তো অবভিয়াসলি সে এটা করতেই পারে। এবার এটাকে প্রুফ করতে গেলে আমাকে ক্রাইম রিকনস্ট্রাকশন করতে হবে। আমি মনে করলাম, তখন আমি আইসি সাহেবকে ডেকে বললাম আপনি ছবি আঁকা চাইছেন, মানে আমি একটা স্কেচ করবো ওর কথা অনুযায়ী চাইছেন, না আপনি ক্রাইমটা ডিটেকশন করতে চাইছেন? উনি বললেন অবভিয়াসলি আমি ক্রাইম ডিটেকশন করতে চাইছি, আমি তো সেই জন্যই আপনাকে ডেকেছি। আমি বললাম তাহলে কিন্তু আমি স্কেচ টেচ করবো না, আমার 4টে বাইক দরকার। 4টে বাইক নিলাম, আমি অবভিয়াসলি বাইক চালাতে পারি। আচ্ছা, আমি একটা বাইকে বসলাম, মানে 6 জনের 1 জন হলাম আমি, বাকি 5 জন হলো ওই থানার পিসি পার্টি অর্থাৎ প্লেন ক্লথ টিমের লোক। আর একটা বাইক ওকে দেওয়া হলো, বললাম তুমি বাইক নিয়ে চলো, যা যা ঘটেছে সেটা আমরা আবার 2 বার ঘটাবো। পুনর্নির্মাণ করা হচ্ছে কেসটা। বাইক নিয়ে গেল, ব্যাগ ফ্যাগ সব আছে, একটা ব্যাগ ওকে ওই কুরিয়ারের ব্যাগ ছিল সে ধরিয়ে পিঠে লাগিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে কিছু বই কাগজপত্র রেখে দেওয়া হয়েছে। কিছুটা যাওয়ার পরে যথারীতি যে পয়েন্টে আর কি ও বলেছে সেই পয়েন্টে গিয়ে আমি ওকে ধাক্কা মেরেছি, ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমি এটা কাছে গিয়ে খারাপভাবে একটা গালাগালি দিলাম বাইক থেকে নেমে, দিয়ে বললাম কি রে তুই যে বলেছিলি পড়লি না? না স্যার। আচ্ছা, এবার দাঁড়ানোর পরেই যেটা তোমাকে দেখালাম রিভলভারটা ঠেকাবে, আমার পেছনে যে পিসি পার্টির ছেলেটি বসেছিল সে ডান হাতে হাজার চেষ্টা করে রিভলভার মানে ওর কাছেই পৌঁছলো না, ঠেকানো তো অনেক দূরের কথা। এবং সব থেকে মোক্ষম প্রমাণ হলো যখন বাঁ দিকের বাইকটা এসে ওকে কাভার করলো, তখন উ ই করে উঠলো। কেন বলতো? খোলা পায়ে সাইলেন্সারে ছ্যাঁকা লাগবে বাবু, এটা ওর তো কমপ্লেন কপিতে লেখা নেই। আমি পিসি পার্টির একজনকে ফাঁকা বন্দুক নিয়ে বেরোতে বলেছিলাম,
খালি বন্দুক, খালি বন্দুক, আচ্ছা। রিভলভার আর কি। তাকে বললাম একটু দানা খাইয়ে দে। দানা খাইয়ে দে। তো তোর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, নেই কিছু নেই, ও বাকি যা হয় ওর প্যান্ট গিলা হয়ে গেছে। বলছে স্যার আমি বলে দিচ্ছি আমাকে মারবেন না। কেস ডিটেক্ট হয়ে গেল। ঠিক এরকমই একটা ঘটনা তো পোস্তা থানাতেও হয়েছিল। হ্যাঁ, সেটা ব্যাঙ্গেলের কেস। সেটা একজন মহিলা ব্যাঙ্গেল মানে হাতের বালার আমার কেড়ে নিয়েছে এরকম বলেছিলেন। তো আমি যখন ওকে লালবাজারে ডাকা হয় তখন আমি দেখলাম, মানে অদ্ভুতভাবে দেখলাম ভদ্রমহিলা মোবাইলে কিছু একটা করছে। মোবাইলে আমি ভাবছি প্রথমে কোনো মেসেজ ফ্যাসেজ পাঠাচ্ছে, আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাই না সেই টাইপের। কিন্তু ভদ্রমহিলার সামনে দিয়ে যখন আমি দু একবার গেলাম, হাঁটাচলা করলাম, উনি জানেন না মানে আমি কে। মানে ওখানে একটা ডিডি, যে মানে ডিডিতে একটা কাঁচের পার্টিশন আছে আর কি, তার বাইরে ওনাকে বসানো হয়েছে, ভেতরে আমরা দুজন রয়েছি। আমি রয়েছি, তিনজন, আমি রয়েছি, ওই ডাকাতির যিনি বড়বাবু উনি রয়েছেন, আর ওনার যিনি অ্যাডিশনাল বড়বাবু উনি রয়েছেন, মানে তিনজন রয়েছে। তো ওই ভদ্রমহিলাকে আমি মুভমেন্ট করতে গিয়ে দেখলাম উনি তাস খেলছেন অনলাইন। আচ্ছা, মানে অনলাইনে মহিলা তাস খেলছে, মানে উনি খুব রিল্যাক্স মোডে আছেন। হ্যাঁ, মানে মানে লালবাজারে, এবং উনি পয়সাওয়ালা ঘরের মহিলা আর কি, মানে মানে ওনার মানে হাজব্যান্ডের মানে বিপুল সোর্স আর কি, যার জন্য পুলিশ ওকে সেইভাবে ইন্টারোগেটও করতে পারছে না, কোনো ব্যবসায়ী ঘরের যেরকম হয় আর কি। তো অবাঙালি মহিলা। তো আমি আমার মনে হলো আর কি এটা, যে ভদ্রমহিলা এই মানে সেটা বলছি আর কি। তারপর মহিলাকে এই ফর্ম প্রসিডিওরে ধরে একটুখানি টুকটাক বলে, তারপর আমি ওই ডেসক্রিপশনটা যখন চাইলাম তখন মানে আমি ছবি আঁকছি না, তখন ওই মানে আমি ওনাকে ডিমোটিভেটেড করছি, মিসগাইড করছি, আর উনি আমার মিসগাইডে হ্যাঁতে হ্যাঁ বলে যাচ্ছেন, ऐसे था वैसे था, মানে আমি যা বলছি হ্যাঁ স্যার, হ্যাঁ এসেই থা, হ্যাঁ স্যার এসেই থা, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তা আমি বুঝলাম ভদ্রমহিলা কাউকেই দেখেননি, এবং অবভিয়াসলি আমাকে আগে থেকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল, সিসিটিভিতে কিছু ধরা পড়েনি। বাট উনি একটা ওই রকম একটা সম্ভ্রান্ত ঘরের মহিলা, এবং তার হাজব্যান্ড মানে পুলিশ এই কেসটা এফআইআর করেছে, কিন্তু কিছু কিনারা করতে পারছে না। মানে মানে সেই দিনই মানে সেই দিনই ঘটনাটা ঘটেছে। তো আমি তখন ওই আমাদের কলকাতা পুলিশের একটা ট্রেনিং সেশন হয়েছিল আমাদের লালবাজার বলছি আমাদের পিটিএসে। তো আমি ওখানে তখন ছিলাম, আমাকে তৎকালীন সাহেবরা বলেছিলেন একবার আসতে, ওটা হয়ে যাওয়ার পরে আমি এসেছিলাম। তো তখন আমি বলি আর কি যে আমার যেটা মানে পরবর্তী ক্ষেত্রে শুনেছিলাম যে এটা মানে এইভাবেই সমাধান হয়েছিল, মানে আমার ধারণা ছিল যে ভদ্রমহিলা একজন জুয়ারি, পাক্কা জুয়ারি, এবং মানে মারোয়ারিদের ঘরের মহিলারা এরকম জুয়া টুয়া খেলেন আর কি, মানে ওদের বিভিন্ন পার্সোনাল মহিলাদের আড্ডা ফাড্ডা এসব জুয়া টুয়া খেলা হয়। এবং আমার ধারণা হয়েছিল, এটা আমি অ্যাকচুয়ালি মানে জোর দিয়ে তো বলতে পারিনি, মানে ওনাকে সেভাবে ইন্টারোগেট করাই যাবে না, এটা আমাকে বলে দেওয়া হয়েছিল। তো আমি ভদ্রমহিলাকে মানে ওনাদেরকে জানালাম যে এই রকম মানে ঘটনা ঘটেনি, আপনি স্কেচ বললে আমি একটা বানাতে পারি, কিন্তু স্কেচ মানে উনি কাউকে দেখেনি আর কি অ্যাকচুয়ালি। এবার উনি হয়তো মন করা বলছেন, আর আমার মনে হচ্ছে যে উনি জুয়ায় বেঙ্গলটা হারিয়েছেন, এবং সেটা ওনার নিশ্চয়ই বাড়িতে গেলে ওনার হাজব্যান্ড হোক, ওনার কেউ থাকবে সিনিয়র, যিনি ওকে বকাবকি করবেন, সেইটা হচ্ছে মোটিভ, সেটাকে লুকোনোর জন্য উনি একটা গল্প বানিয়েছেন। তো যাই হোক, এটা পরবর্তী ক্ষেত্রে পুলিশ কি করেছিল না করেছিল আমার ঠিক জানা নেই, কিন্তু শুনেছিলাম লোকমুখে যে মানে আমার ব্যাপারটা এরকম আর কি। অ্যাকচুয়ালি দেখো, আমরা হচ্ছি পুলিশের অ্যাসোসিয়েট, তো সব কথা আমরাও জানতে চাই না, তারাও আমাদের বলে না। এবার স্যার একটা ঘটনার কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে অপারেশন সিন্দুরের আগে আপনাকে কাশ্মীরে ডেকে পাঠানো হয়েছিল, সেটা কেন? 2025-এর গোড়ায়, মানে অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম 2024-এর 24শে ডিসেম্বর। মানে বলছি না, ন্যাশনাল সিকিউরিটিটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার, এবং মানে আমরা যারা এই ধরনের কাজ করি তাদের কাছে দেশ সবার আগে। বাবার মৃত্যুর সময় 2011 সালে এইভাবেই একইভাবে আমায় দৌড়তে হয়েছিল। মানে বাবার মৃত্যু হয়েছিল রাত্রি 10টা03, পরের দিন সকালবেলা আমার ওই 8:30 বা 9:30 ফ্লাইট ছিল। তো আমি দেহ
মানে ক্রিমেশন যেটা আমাদের ফিউনারাল ওটা করে চলে গিয়েছিলাম। তো এরকম চলতেই থাকে। অ্যাকচুয়ালি ওখানে আমাকে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য ডাকা হয়েছিল, পাশাপাশি তখন বোধহয় একটা প্রিপারেশন ছিল, এই মানে ভারতীয় সেনাবাহিনী বোধহয় কিছু একটা মানে ভেবেছিল, বুঝতে পেরেছিল আগে থেকে, যেটাকে আমরা প্রি অ্যাজাম্পশন বলতে পারি ওটা। তো পিওকের যে ম্যাপ অনুযায়ী সেনাবাহিনী পিওকে অ্যাটাক করেছিল অপারেশন সিঁদুরে, সেই ম্যাপ তৈরিতে আমি সেনাবাহিনীকে হেল্প করেছিলাম, এবং ছবি আঁকার পাশাপাশি সূত্র সন্ধানের পাশাপাশি আমি ম্যাপ তৈরি করি, এবং আমার তৈরি প্রচুর ম্যাপ কলকাতা পুলিশে আছে, বেঙ্গল পুলিশে আছে। পরবর্তী ক্ষেত্রে যখন অপারেশন সিঁদুর লঞ্চ করলো তখন মানে বেশ ভালো লাগলো যে ওয়ান অফ দ্য পার্ট অফ অপারেশন সিঁদুর। হয়তো সেটা মানে সবকিছুর আড়ালে। আমি একটা ঘটনার কথা বলবো, আপনি ইন্টারভিউয়ের শুরুতেই বলছিলেন যে দীর্ঘদিন আপনি আসামে থেকেছেন, ওখানে কাজ করেছেন। গৌহাটি রেল স্টেশনে যে বম ব্লাস্টের ঘটনাটা ঘটে এবং আসামে ধারাবাহিকভাবে বম ব্লাস্ট হয়েছিল, তো সেটার মধ্যে একটা গ্যাপিং ছিল। হুম। গৌহাটি রেলওয়ে স্টেশনের ব্লাস্টটা, এটা পল্টন বাজার থানার আন্ডারে, এটা হচ্ছে প্রথম ভারতবর্ষের উগ্রপন্থী ব্লাস্ট কেস, প্রথম। এর আগে উগ্রপন্থীদের দ্বারা সংঘটিত কোনো ব্লাস্ট ভারতবর্ষে সম্ভবত হয়নি, আমি ভুলও হতে পারি, বাট আমার যতটুকু মনে হচ্ছে আর কি। তার আগে উগ্রপন্থীদের দ্বারা ব্লাস্ট হয়েছে এরকম আমি শুনিনি, ওটাই সম্ভবত প্রথম ব্লাস্ট কেস। ওই ওখানে আমাদের 240 ট্রানজিট ক্যাম্প আছে, তার সামনে একটা মানে আর্মির, তার সামনে একটা রিক্সা স্ট্যান্ড আছে, ওইখানেই একটা ব্লাস্ট হয়েছিল। তাতে একজন রিক্সাওয়ালা বা অটোওয়ালা এরকম কিছু নিজের ফিল্ড হয়েছিল, আমরা ছবি এঁকেছিলাম। সেখান থেকে সম্ভবত ওই ছেলেটার নাম পুতুল বলে একজনকে ধরা হয়েছিল। বেজ বড়ুয়া না রাজ বড়ুয়া কি একটা, পুতুল আর কি ধরা পড়েছিল আমার স্কেচ থেকে। এবং তখন আমি কম্পিউটার জানতাম না, আমি গরিব ঘরের ছেলে, তো আমি কম্পিউটার একাডেমিতে গিয়ে কম্পিউটার শেখার মতো পয়সা আমার ছিল না। অথচ মানে কম্পিউটারটা শিখতে পারলে সবাই চাইছে আমি কম্পিউটারে ছবি আঁকি, মানে হাতে স্কেচ করাটা আস্তে আস্তে তখন অবসোলেট হয়ে যাচ্ছিল। তখন চাইছে কম্পিউটারে স্কেচ হোক, কিন্তু স্কেচ করতে গেলে তো কম্পিউটারটা জানতে হবে সবার আগে। তো ওই রাত্রিবেলা বাড়িতে বসে একটা ছোটোখাটো, তখন ওই কি জানি মডেলটা ভুলে গেছি এখন, একটা সাদা মতো, তার মধ্যে ওই কম্পিউটার মানে কি বলে মনিটর, কিবোর্ড এবং মানে কি বলে সিপিইউ, এই তিনটে একই সঙ্গে ছিল, একটা সেট মানে কম্বাইন্ড আর কি। ওটা দিয়ে ঘন্টার পর ঘন্টা মশার কামড় খেয়ে বাড়িতে আমার বউ গিন্নি বাচ্চারা ঘুমোতো বিছানায়, আর আমি ঘন্টার পর ঘন্টা রাত্রিবেলা প্র্যাকটিস করতাম। এই করে 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 একটা সময় কম্পিউটার এক্সপার্ট হলাম। মানে ইভেন আমি খুব ভালো কপি করতে পারি। কেউ হয়তো কম্পিউটার সেন্টারগুলোতে গিয়ে আমি দাঁড়িয়ে দেখতাম কেউ কন্ট্রোল এস মারছে, মারলে কি হচ্ছে, কি খুলছে, কন্ট্রোল এ মারলো, কি খুললো, কিভাবে হলো, ওটা আমার বাড়িতে এসে করছি। ইংরেজি ভালো তখন বলতে পারতাম না, বুঝতাম না। তো কলেজ স্ট্রিট থেকে কম্পিউটারের বাংলায় বই কিনলাম, বাংলায় বই কিনে নিয়ে গিয়ে সেইগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করা। আমার এক কলেজ স্ট্রিটের পুরনো যে রাস্তায় ফুটপাতে বই পাওয়া যায়, সেখান থেকে অ্যারেনার একটা ওই রকম ফটোশপের ওপর বই, সেগুলোকে নিয়ে গেলাম, সেটা পুরো ইংরেজিতে নিয়ে গিয়ে সেখানে সেগুলোকে মানে ওখানে যা লেখা আছে সেটা আমি প্র্যাকটিস করছি। করতে করতে এইভাবেই আস্তে আস্তে কম্পিউটার শিখলাম। কম্পিউটারে ওই স্কেচটা আমি যখন কম্পিউটার জানতাম না, কিন্তু কম্পিউটারে করেছিলাম। কীভাবে করলাম বলো তো? মানে সফটওয়্যার জানতাম না, ফটোশপ জানতাম না, কিন্তু ওটা আমি কম্পিউটারে করেছি। আচ্ছা, কি দিয়ে করতে পারি? কম্পিউটারের পেইন্ট থেকে। হ্যাঁ, মানে কেউ ভাবতেই পারবে না যে পেন্টে ওইভাবে একটা ছবি আঁকা যায়। পেন্টে তো ছোট ছোট ব্লক করা যায়, তো স্কোয়ার ব্লক, সেই স্কোয়ার ব্লক গুলো জুড়ে 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 আপনি একটা ছবি বানিয়ে ফেলেছিলাম। আমার টাইম লেগেছিল, আর ওটাই আমার জীবনের প্রথম কম্পিউটারে ছবি আঁকার এক্সপিরিয়েন্স। অবভিয়াসলি সেটা খুব সম্ভবত আমার দিন দুয়েক লেগেছিল এই টোটাল ছবিটা বানাতে, এবং সেখানে বারবার ছবি আঁকছি। যেটা আমাদের ক্ষেত্রে হয়, এই ছবি আঁকার ক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদের প্রথমেই বলি না শোনা প্র্যাকটিস করো।
আচ্ছা। এই ধরনের ছবি মানে আমি যেভাবে করি, কে কি করে আমি জানি না, আমি যেভাবে করি সেটা হচ্ছে না শুনতে প্র্যাকটিস করতে হয়। তোমার মা বা বাবার ছবি আঁকছি আমি দেখলাম না, বা কারুর ছবি আঁকছি আমি দেখলাম না, সেক্ষেত্রে তুমি বলবে ছবিটা হয়নি স্যার, না না এটা হচ্ছে না, না এরকম না, কোনখানে না স্যার কপালটা না একটু বাড়বে, বাড়ালাম, স্যার ভুরুটা না একটু কমবে, কমালাম, স্যার নাকটা না একটু ফ্ল্যাটার্ড হবে, করলাম, স্যার চিনটা না স্যার একটু বোল্ড হবে, করলাম। তুই বারবার না বলছো আর আমাকে দিয়ে রেকটিফাই করাচ্ছ, তো করাতে 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 একসময় তুমি দুম করে বলবে হ্যাঁ এইটা এইটা এইটা, তার মানে আমাকে যতবার আমি না শুনবো ততবার ছবিটা হ্যাঁর দিকে যাবে, বুঝতে পারছি বিষয়টা। আর যদি আমি গোড়া থেকে হ্যাঁ শুনি তাহলে ছবিটা হবে না। কতজন অপরাধীকে চিহ্নিত করেছিলেন? এরকম বলা সম্ভব না, আমার বাড়িতে ওই একটা আলমারি ভর্তি আছে। আচ্ছা, জয়পুর সিরিয়াল ব্লাস্ট, সেই সময় তো আপনি গিয়েছিলেন, তো সেই ঘটনাটা মনে আছে? কি হয়েছিল এক্স্যাক্টলি? কি হয়েছিল মানে সব থেকে বড় জিনিস হয়েছিল আমার শালির বিয়ে ছিল তারপরে। আচ্ছা। তো আমি সেই বিয়ের জোগাড় যন্ত্র করতে, লোকে যেমন কেনাকাটা করতে বউকে নিয়ে বেরোয়, আমি শালকিয়ার বাজারে এসেছি বউকে নিয়ে কেনাকাটা করতে। এবার কোনো একটা দোকানে ঢুকেছি, টাওয়ার ফাওয়ার নেই, মানে পাইনি আর কি, টাওয়ার ছিল না। তারপর যেই বেরিয়েছি ফোন এসছে, দেখছি তখন অনেকগুলো মিস কল চলে এসছে, বলছে যে আপনি এক্ষুনি বাড়ি যান, আপনাকে আপনার বাড়ি যেতে হবে, এরকম আমাকে যেতে হতো আর কি। তো বাড়িতে গিয়ে মোটামুটি আমার ওই দুটো সুটকেস সবসময় গোছানো থাকে, একটা বড় একটা ছোট। কম দিনের জার্নি হলে মানে 2-3 দিন হলে ছোটোটা, বেশি দিন হলে বড়টা। ওই তার মধ্যেই দুটো জিনিস ঢুকবে, একটা হচ্ছে দাড়ি কামানোর সেটটা ঢুকবে, আর একটা হচ্ছে ওই ব্রাশ আর পেস্ট ঢুকবে, মানে গামছা ফামছা সব রেডি থাকে ওর সুটকেসের মধ্যে। তো ঢুকালাম, ঢুকিয়ে আমার গাড়ি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে পাড়ার একটু এই একটা মাঠ আর কি, তো সেই মাঠে মানে গাড়ি রাস্তার দিকে যাচ্ছে না, সেই মাঠে গিয়ে আমি দেখছি সেখানে চপার দাঁড়িয়ে আছে। আমি আর উইং এনসিসি করতাম, তো আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স প্রচুর ছিল, ফ্লাইং এক্সপিরিয়েন্স, আমার বেড়া ফ্লাইং ক্লাব, আমরা এনসিসি 1 বেঙ্গল স্কোয়াড্রন থেকে ফ্লাইং করেছি, বাট চপার এক্সপিরিয়েন্স আমার ছিল না। আচ্ছা। মানে দ্যাট ইজ মাই ফার্স্ট টাইম চপার এক্সপিরিয়েন্স। আমি প্লেনেও তার আগে উঠেছি, কিন্তু হেলিকপ্টারে কোনোদিন উঠিনি। আর সেই হেলিকপ্টারটা আপনার জন্যই আনা আমার হয়েছে। একটা খুব ভালো গল্প আছে, ইংরেজির গল্প। আচ্ছা। আমি ছোটবেলায় না হেলিকপ্টার বলতাম না, আমি বলতাম হেলিকপটার। আচ্ছা। আর একদম পাতি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো বাড়িতে ইংরেজি সেভাবে, বাবা খুব ভালো ইংরেজি জানতেন, কিন্তু যেহেতু মা ইংরেজি জানতেন না, আমাদের ইংরেজি চল ছিল না। আমি যখন মনোহর হাই স্কুল শালকিয়া, এখন সেটা উঠেই গেছে, বন্ধই হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, মানে নেই, স্কুলটাই নেই, সেই স্কুলে পড়তাম হরগঞ্জে। সেখান থেকে যখন বেলুর স্কুলে এসে ভর্তি হলাম, আমাদের বেলুর স্কুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত, এখানে বিবেকানন্দ আমাদের লাইব্রেরিতে বসে বই পড়তেন, তার চেয়ার এখনো, মানে আমাদের স্কুল থেকে ওটা গার্লস স্কুলে এখন নিয়ে চলে গেছে, ওখানে এখন পুজো টুজো করা হয় চেয়ারটাকে। তো সেই স্কুলের আমি প্রাক্তন স্টুডেন্ট, সেই স্কুলে যখন প্রথম এলাম তখন আমরা বলতাম, আমি আমার মতো বলতাম হাজির স্যার, রোল কলে হাজির স্যার, উপস্থিত স্যার, উপস্থিত, হ্যাঁ, না আমরাও ছোটবেলায় এটা বলতাম। হ্যাঁ। এবার ওখানে যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় আসে তারা একটা কিছু বলতো, প্রেজেন্ট প্লিজ। এটা আমি বুঝতে পারতাম না যে তারা প্রেজেন্ট প্লিজ বলতো। আমি অনেক দিন 7-8 দিন তাদের ফলো করে একদিন হঠাৎ চিৎকার করে উঠলাম, পেছন পুলিশ স্যার। স্যার বললেন কি বললি? না স্যার পেছন পুলিশ স্যার। স্যার বললো ওটা কি জিনিস? ওই যে স্যার ওরা বলে। তখন স্যার আমাকে হাসতে হাসতে চলে গেলেন, পরে আমাকে ডেকে নিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলেন। তো এগুলো আমার জীবনের খুব আনন্দের ঘটনা, আমার আজও মনে আছে, মজার, খুবই মজার। হ্যাঁ, এগুলো আজও মনে আছে। তো মানে হেলিকপ্টারে করে আমাকে নিয়ে গেল খড়গপুর, কালাইকুন্ডা থেকে ওই আমাদের ভারতীয় বিমান বাহিনীর N-32-তে জয়পুর, এবং জয়পুরে গিয়ে ওখানে সুহাস বলে কেউ একটা ছিল তখন এসপি, সুহাসের সঙ্গে ছিলাম, ছবি টবি আঁকা টাকা হলো। এটা আরেকটা হয়েছিল, সেটা হচ্ছে আমি নাহারগড় ফোর্টে ছিলাম। তো বুঝতেই পারছে যে মানে
হোটেল টোটেলে থাকা আর একটা দুর্গে থাকা, এটার মধ্যে একটু অনেকটা difference। রাজা রাজা ভাব আছে। হুম হ্যাঁ, তো এই আর কি। ওটার পর তখন সিরিয়াল ব্লাস্ট পরপর হতো। আমার অ্যাকচুয়ালি সব থেকে প্রথম মানে যখন আমাকে সিআইডিতে চাকরিতে নেওয়া, মানে কি বলে, অ্যাজ এ প্রফেশনাল হিসেবে নেওয়া হয় হুম কন্ট্রাকচুয়ালে, তখন আমার জীবনের সব থেকে বড় কেস প্রথম হুম আমার মনে আছে, সেটা হচ্ছে ওসি বান্দোয়ান মার্ডার কেস। নীলমাধব বাবু, সম্ভবত ব্যানার্জি ট্যানার্জি ছিলেন সাব ইন্সপেক্টর, ওসি বান্দোয়ান, উনি মার্ডার হন যখন। এটা মাওবাদীদের প্রথম কেস ছিল পশ্চিমবঙ্গে। সেই কেসে আমায় পাঠানো হয়েছিল। তখন খুব সম্ভবত আমি কিছু একটা ছবি টবি হাতে এঁকেছিলাম, নামটা মনে নেই, সে ধরাও পড়েছিল। এবং তার সঙ্গে আরেকজনের মহিলার ছবি এঁকেছিলাম, সে হলো জাগরি বাসকে। আচ্ছা সেটা পরবর্তীতে তখন ধরা পড়েছিল, পরবর্তীতে সারেন্ডার ফারেন্ডার করেছিল। মানে বর্তমান সিএম এর সময়, ম্যাডামের সময়, এটা আমি শুনেছি। আমার অত কৌতূহল নেই, আমি আমার প্রফেশনটুকু নিয়ে থাকি। তো জাগরি বাসকে, গুরুচরণ কিসকে, অনেক কিছু, অনেকগুলো মাওবাদীর তখন ছবি টবি আঁকা হয়েছিল। তখন ওই প্রবাল, একটা প্রবাল বলে একটা ছেলে বোধহয়, ও কোনো একটা থানায় ছিল, ওই চেন, ব্যাগের চেন খুলতে গিয়ে ওর মধ্যে বোম ছিল, উড়ে গেল। এরকম অনেকগুলো কেস ছিল। তো এলডব্লিউ কেস, জঙ্গলমহল ছাড়াও আমার কেসে দুজন ডিটেক্ট হয়েছিল। সেটা হচ্ছে নদিয়া নওয়াদার সার্জেম শেখ, তৌহিদ মোল্লা, এই দুজন ডিটেক্ট হয়েছিল। এই দুটোর নাম আমার খুব ভালো খেয়াল আছে, কারণ অ্যাকচুয়ালি মাওবাদী বলতে আমরা জঙ্গলমহলের সাইডটাই বুঝি, কিন্তু নদিয়া সাইডেও মাওবাদীদের কিন্তু একটা ছিল। এবং তখন আমরা মাওবাদী তো সিভিলিয়ানরা, মানে মিডিয়া পিডিয়া বলে, আমরা কিন্তু বলতাম এলডব্লিউই, লেফট উইং এক্সট্রিমিস্ট, এটা বলা হতো। এবার এটার মাওবাদী ব্যাপারটা একই আর কি। তো সিরিয়াল ব্লাস্ট তখন, এই যে 2006-এর কেস যেটা আমি বললাম গুয়াহাটি, আর তারপর 2008, এইটার মধ্যে কিন্তু 2 বছরের একটা ডিস্টেন্স। এবং তখন সিরিয়াল ব্লাস্ট শুরু হয়েছিল 2006, মুম্বাইয়েও হয়েছিল। মুম্বাই সিরিয়াল ব্লাস্টও কিন্তু 2006-এর। এবার 2006-এর গল্প বলতে গেলে সিরিয়াল ব্লাস্টের, গুয়াহাটি সিরিয়াল ব্লাস্ট 3-4 জায়গায় হয়েছিল, দিসপুর। আমি তখন অ্যাকচুয়ালি আমি সিরিয়াল ব্লাস্টের কেসে যাইনি, আচ্ছা, আমি গিয়েছিলাম অন্য কেসে। আমি পানবাজার থানায় বসে আছি, তখন কাছারিতে আর পানবাজার দুটো জায়গায় বোম ফাটলো। আচ্ছা। এবং আমি জানি না তোমরা কি ভাবো, সাধারণভাবে একটা ইনস্ট্রাকশন থাকে, বোমা ফাটলে কিন্তু পুলিশ মুভ করে না, এটা নিয়ম। মানে এখানকার পুলিশরা জানেন কিনা জানি না, আমরা যে সমস্ত এক্সট্রিমিস্ট এরিয়া আর কি, সেসব এলাকায় পুলিশ কখনো মুভ করবে না। আচ্ছা, এরকম এরকম কেন? কেউ পড়ে কাতরাচ্ছে, পুলিশ কিন্তু ক্রল করে গিয়ে তাকে হয়তো রেস্কিউ করবে, দাঁড়িয়ে যাবে না। কেন বল? একটাই কারণে, ওটা হয়তো প্রাইমারি ব্লাস্ট। এই ব্লাস্টটা হওয়ার পরে যখন লোকজন জুটে গেল, তখন হয়তো আর একটা সেকেন্ডারি ব্লাস্ট হতে পারে। এটা অনেকেই জানে না, যারা ওই সমস্ত জায়গায় ডিউটি করেনি তারা এগুলো বুঝবে না। আমরা যেহেতু এখন বম ব্লাস্টের কথা বলছিলাম, একটা জিনিস আমার জানতে ইচ্ছে হচ্ছে, বম ব্লাস্ট মানেই প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে 26/11। তো 26/11 তো আপনি এনএসজি কে সাহায্য করেছিলেন। 26/11 সাহায্য করেছি। 2001-এ যে আমেরিকার যে যেটাকে মানে টুইন টাওয়ার, হ্যাঁ টুইন টাওয়ারের যেটা, ওটাতে সাহায্য করেছি। তো এগুলো কি হয় জানো তো, মানে আমাদেরকে এজেন্সি এনগেজ করে। প্রথমে আমি বুঝতেই পারছি না আমি কোন, মানে এবার ওরা যখন এনগেজ করছে তখন তো বোঝাই সম্ভব না যে কোন এজেন্সি, মানে হ্যাঁ FBI এনগেজ করছে। এবার মানে তারা সব কিছুই বলে না, মানে 2 জনকে হয়তো বসালো, 3 জনকে হয়তো বসালো, তাদের থেকে মানে আমি কোন কেসের কাজ করছি, কেন আমায় টাকা দিচ্ছে, এটা আমি প্রথমে জানতে পারি না, আমি অনেক পরে জানতে পেরেছি। আচ্ছা, অনেক পরে। আমি 26/11 ঘটনাটা একটু শুনবো, আপনি কিভাবে 26/11 সাহায্য করেছেন? মানে আমি 2-3টে স্কেচ করেছিলাম, এবার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, 2-3খানা স্কেচ করেছিলাম। এবার আমাকে দিয়ে কোন স্কেচ করাচ্ছে, কেন করাচ্ছে, সেটা থেকে কি ডিটেক্ট হলো,
মানে কোনো জায়গায় আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন দেয়, আমাদের বলবো না, আমাকে অ্যাপ্রিসিয়েশন দেয়। কোনো জায়গায় আমি রাম শ্যাম যদু মধু কিছুই বুঝতে পারি না, জানতেই পারি না। ওনারা যেটা বললেন ওনাকে বসিয়ে দিলেন। তবে একটা বোম ব্লাস্ট কেসে আমার খুব ভালো লেগেছিল, তখন নিরোজ সিং স্যার সিবিআই এ ছিলেন। নাম শুনেছ কিনা জানি না, ডক্টর বম্ব বলে একজন ছিল, ডক্টর BOMB বম্ব, এরকম নাম? আচ্ছা, আমি প্রথমবার শুনলাম এরকম তার নাম। নাম হচ্ছে ডক্টর জলি সানসারি। হ্যাঁ, ইনি একজন মানে ডাক্তার, সত্যি সত্যি ডাক্তার, বয়স্ক, প্রচুর বয়স্ক। এবং এই সিবিআই একে মানে সিবিআই আরো ওই সব পুলিশ মিলে একে তুলে এনেছিল তার বাড়ি থেকে। মানে মুম্বাইয়ের এমন জায়গা থেকে তুলে এনেছে, মানে কোনো জায়গায় পুলিশ ঢুকতে ভয় পায়, লোকে বলে না যে ওই জায়গাটা আছে না, ওই জায়গায় পুলিশ কোনোদিন ঢোকে না, ঢুকলে আর বেরোবে না, বলে না, ঠিক সেই রকম কোনো একটা জায়গা থেকে, আমার নামটামগুলো এখন এত বছর বাদে খেয়াল পড়ছে না, সেই জায়গা থেকে তুলে এনেছিল। তুলে আনার পরে তো বয়স্ক লোক, সে তো এরকম ভাবে মানে কাঁপছে না, বাট মানে এতটাই যে পুলিশ তারকে সেই অর্থে মানে সামান্যতম টর্চারও করতে পারবে না, মরে যাবে লোকটা। বা মানে পুলিশ তো নয়, ওইসব মানে যারা NIA আছে, মানে মানে এমনি ধরাও যাবে না লোকটাকে, লোকটা এতই রোগা পাতলা, হাড় ছিল, মানে ধাক্কা দিলে মনে হয় লোকটা পড়ে যাবে, এইরকম আর কি। তো এর সঙ্গে অ্যাসোসিয়েট ছিল তুন্ডা বলে একজন, কি আব্দুল করিম তুন্ডা বা এরকম। এ পরে এনকাউন্টার হয় এতে নেপাল বর্ডারে কোথাও। এবং এ অ্যাকচুয়ালি ছিল একেই বলতো না কাকে বলতো, একটা হাত কাটা ছিল, এই তুন্ডাই বোধহয় হাত কাটা ছিল। হাত কাটা বলতে তো দিলীপের নাম প্রথমে আসে। না না, সে নয়, এ কিন্তু উগ্রপন্থী, পাকিস্তানি। তুন্ডা হচ্ছে পাকিস্তানি। তো ওর হাতটা এইখান থেকে না এখান থেকে আমার খেয়াল নেই, মানে বলেছিল না কাটায়, ওকে আমি দেখিনি। তো এই তুন্ডার ছবিটা আমি এঁকেছিলাম, আর সেটাতে আমাকে হেল্প করেছিল জেলি সানসারি। কিন্তু তার আগেও একটা গল্প হচ্ছে, জেলি সানসারিকে ব্রেক করতে আমি সাহায্য করেছিলাম। অ্যাকচুয়ালি ওকে মারা যাবে না তো, তো এই লোকটাকে ব্রেক কি করে করা যাবে, কি করে এর মুখে মানে মুখ থেকে বের করা যাবে, কথা বের করা যাবে। হ্যাঁ, হিন্দুরা কেউ করবে। আচ্ছা, মানে আমরা যখন কোর্টে উঠি তখন আমাদের একটা সেই আগেকার কালে সিনেমায় দেখান না, শপথ নিতে হয় কোন বইয়ে হাত রেখে, গীতা। তার মানে গীতাকে হিন্দুরা একটা বিশাল কিছু ভাবে। আচ্ছা, গীতা তুমি কখনো মাটিতে রাখতে পারবে? ছুঁড়ে ফেলে দেবে? না, দেবে না তো। মুসলমানরা ঠিক একই ভাবে, দেখবো ওদের ওই কাঠের এরকম থাকে, যার মধ্যে কোরআন থাকে, এই কোরআনকে কখনো ওরা মাটিতে রাখে না। হিন্দুরা তবুও হয়তো গীতা একটা ছোট বই পেলে মাটিতে রাখবে, মুসলমানরা কখনোই রাখবে না। এটাই ছিল আমার ওকে ব্রেক করার একমাত্র জায়গা। ওর কোলে আমি কোরআন রেখে দিয়েছিলাম। কোরআন হাতে নিয়ে ধর্মপ্রাণ মুসলিম আল্লাহ পাকের নামে কোনোদিন মিথ্যে কথা বলতে পারবে না, বলতে পারলাম, ব্রেক হয়ে গেল। দিস ইজ দ্য ক্রিমিনাল সাইকোলজি। আমি একটা ঘটনায় আসবো, সেটা হচ্ছে 2005 সালে রোমা ঝাড়োয়া অপহরণের ঘটনা, যেখানে পরিবারের থেকে 20 লক্ষ টাকা চাওয়া হয়েছিল এবং তারপর মিঠুন কোলের কেসটাও রিওপেন হয়। সেই ঘটনাটা যদি আপনি একটু বলেন, এবং আপনি এটার সাথে কিভাবে লিঙ্কড। নোটেড কি অরবিন্দ বলে, অ্যাকচুয়ালি রোমা ঝাড়োয়ার কিডন্যাপিং এ আমার খুব একটা ভূমিকা ছিল না। আচ্ছা, আমার ভূমিকা ছিল মিঠুন আর অরবিন্দ। মিঠুন। গুঞ্জনকে ধরা হয়েছিল রোমা ঝাড়োয়ার কিডন্যাপিং এর সময়, তার সঙ্গে ধরা পড়েছিল মুন্না বলে একজন। মুন্না সিং, মুকেশ সিং। মুকেশকে আমি দেখিনি, আমি মুন্নাকে দেখেছি। এই মুন্না আর গুঞ্জন, এই দুজনকে, মুন্না সিং আর গুঞ্জন ঘোষ। গুঞ্জনের চোখগুলো বড় বড় ছিল। এই গুঞ্জন আর মুন্নাকে আমি ইন্টারোগেট করেছিলাম। এবার তখন ওই মুন্না যে ছেলেটি, সেই ছেলেটি একজনের ডেসক্রিপশন দেয়, আরো 3-4 জন লোক ছিল, মানে ওরা তো যা ডেসক্রিপশন দিয়েছিল সেটাকে ভেরিফাই করার জন্য, মানে একটা ডেসক্রিপশন যখন আমরা নিই তখন তাকে ভেরিফাই করার জন্য আরো 2-3 জন থাকে, তাদেরও ডেসক্রিপশন নেওয়া হয়।
নয়তো একটা কেস সাকসেস হয় না সাধারণত। এই গুঞ্জন আর মুন্না আর ওই তিনজনের ডেসক্রিপশন থেকে একটা দুটো ছবি হয়, একটা মহিলা একটা পুরুষের, কে আমি জানি না। হওয়ার পরে একদিন এক ভদ্রলোক, তার কেসটাও সিআইডিতে ছিল, তিনি সিআইডিতে যোগাযোগ করেন যে ওই মহিলার যে ছবিটা আমি এঁকেছি সেটা তিনি চিনতে পেরেছেন। ওই মহিলাটি তার ছেলের সঙ্গে প্রেম করত, আচ্ছা, এবং শারীরিক সম্পর্কও ছিল। আচ্ছা, এবং ওই মহিলাটির সঙ্গেই সে শেষ দিন, মানে কিডন্যাপের আগে পর্যন্ত সে দেখা করে, এবং ওই মহিলাটি তাকে কিডন্যাপ করেছিল। পরে মহিলাটি র্যানসাম চেয়েছিল, মেয়েটি আর কি, মহিলা বলবো না, মেয়েটি। এবং পরবর্তী ক্ষেত্রে অ্যারেস্ট হয় গুঞ্জনের বউ রোমেলা ঘোষ এই মিঠুন কোলে মার্ডার কেসে। এবং জানা যায় যে পেপার থেকে আমি জানতে পারি, আমাকে অবশ্যই সাহেবরা বলেননি, আমি জানতে পারি যে এই মিঠুন কোলেকেও নাকি ওরা ওই রোমেলা প্রেমের জালে ফাঁসিয়েছিল, এবং তার থেকেও মানে গুঞ্জন টাকা পয়সা নিয়েছিল তার বাবা বা যাই হোক আত্মীয়দের থেকে র্যানসাম নিয়ে, কিন্তু তাকে ছেড়ে দেয়নি। তাকে কিন্তু যেহেতু রোমেলাকে সে চিনতো, তার ওয়ারাবর, সে কোথায় থাকে তাকে সবকিছুই জানতো মোটামুটি, বা যাই হোক কিছু চিনতো, সেই জন্য তাকে মার্ডার করে দিয়েছিল। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা লোকের ছবি আঁকা হয়েছিল, তার নাম হচ্ছে অরবিন্দ। এই অরবিন্দ ছিল ওদের এই কাজের, অর্থাৎ রোমা জওয়ার কিডন্যাপিং কেস এবং মিঠুন কোলের কিডন্যাপিং কেসের অ্যাসোসিয়েট। ঠিক আছে, মানে একই সঙ্গে একটা পার্টনার আর কি। এবার এই যে টাকাটা পাওয়া গেছে তার কোনো বকরা টকরা নিয়ে মারপিট হয়, বা কথা কাটাকাটি মারপিট হয়, এবং গুঞ্জন একে মার্ডার করে দেয়। মার্ডার করে দিয়ে ওই বডিটা পরমা আইল্যান্ড, বর্তমানে যেখানে পরমা থানা হয়েছে, সেইখানে ফেলে দেয়। এবং এমনভাবে ফেলে যেটা কোনো গাড়ি ফাড়ি ধাক্কা টাক্কা মেরে দেয় আর কি, সেভাবে ফেলেছিল। এবং পুলিশ ওটাকে রান ওভার কেস বলে চালান করেছিল, মানে ফ্যাটাল, পুলিশের ভাষা হচ্ছে ফ্যাটাল কেস। কিন্তু আমার ছবিটা দেখে তৎকালীন বলে ডিসি ইএসডি না ডিসি ইডি, ওটা কোন ডিভিশনের মধ্যে পড়ছে আমার খেয়াল নেই, তিনি লালবাজার বলছি ভবানী ভবনে আসেন রাজীব কুমার স্যারের কাছে, এবং তিনি বলেন আর কি, মানে সাহেবদের বলেন যে এইটা হচ্ছে, মানে এই ছবিটার সঙ্গে এই স্কেচটার অনেক মিল আছে, এই ছবিটার সঙ্গে, মানে আমি যে স্কেচটা করেছি আর ওরা যে ফ্যাটাল কেসটা পেয়েছে এটার অনেক মিল আছে। আবার গুঞ্জন মুন্নাকে নিয়ে আসা হয়, তাদেরকে যাই হোক যেভাবে পুলিশ জেরা করে, এবং তখন বেরিয়ে আসে যে আরেকজন ছিল, হিজ নেম ইজ অরবিন্দ, এবং তাকে ওরা মার্ডার করে দিয়েছে। অর্থাৎ মানে অরবিন্দর মার্ডারটা পুলিশ জানতেই পারতো না, ওরা বলেছিল অরবিন্দ টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু টাকা পয়সাটা যে ওদেরই কাছে আছে, এবং ওরা বলেছিল মাস্টার মাইন্ড হচ্ছে অরবিন্দ, ওরা নয়, কিন্তু মাস্টার মাইন্ড অ্যাকচুয়ালি হচ্ছে গুঞ্জন ঘোষ এবং রোমেলা। মানে আপনার জীবনে যত যত এরকম ঘটনা রয়েছে, সেই সমস্ত ঘটনা মানে যদি পরপর বলা যায় তাহলে তো আমি জানি না গোটা দিন হয়তো চলে যাবে, বা একাধিক দিন লাগতে পারে। আমি এর পরে একটা ঘটনায় আসবো, এবং তার আগে আপনাকে আমি একটা ছবি দেখাবো, যে আপনি কাজিরাঙায় গেছিলেন এবং সেখানে প্রচার ধরেছিলেন, সেখানে গন্ডারের ছবি, বাঘের ছবি পরপর আমার কাছে রয়েছে। না, এইটা হচ্ছে কাজিরাঙা নয়, যে বাঘটা দেখছো এটা হচ্ছে চিরাং বলে একটা, আর গন্ডারটা কাজিরাঙা। আচ্ছা, আর সেখানে আপনি প্রচারের ছবিও এঁকেছিলেন। হ্যাঁ, এই যেটা ওয়ান্টেড বলে, আর যখন ধরা পড়েছে সেটা তার ছবি, হাতে খড়গ নিয়ে। অ্যাকচুয়ালি তোমরা যারা পশ্চিমবঙ্গ বা অন্যান্য স্টেটের টুরিস্ট, তারা কাজিরাঙ্গা বলতে যেটা বোঝো, তোমরা যেটা কাজিরাঙ্গা ঘুরতে যাও, এটা অ্যাকচুয়ালি কাজিরাঙ্গাই নয়। তাহলে সেটা কোন জায়গা? কাজিরাঙ্গাটা হলো অ্যাকচুয়ালি কার্বি আংলাং এর পাহাড়ে, সেটা হচ্ছে একদম ডেন্স ফরেস্ট। সেটা টুরিস্ট কেন, বন দপ্তরের কর্মীরাও ঢুকতে পারে না, এত ভয়ঙ্কর ডেন্স ফরেস্ট বলছি, তা একেবারে গভীর জঙ্গল। সেখানে কোন মুহূর্তে কি সাপ আসবে, না বাঘ আসবে, না প্যান্থার আসবে, নাকি গন্ডার হঠাৎ ঝোপের তলা থেকে তোমার এই দরজায় এইখানে তুমি হঠাৎ গন্ডারের মুখ দেখতে পাবে, হয়তো গাছের উপর থেকে একটা চিতাবাঘ ঝাঁপ মারলো, তুমি শেষ।
ওই পাহাড় থেকে ওরা নেমে আসে জন্তু জানোয়ার। প্লেনের কিছুটা জায়গায় জঙ্গল আছে, খুব কম জায়গায় জঙ্গল আছে। এখানে অনেকগুলো রেঞ্জ আছে, কোহরা, বোকাখাত, অগরাতলি, এগুলো অনেকগুলো রেঞ্জ আছে, 3-4টে রেঞ্জ আছে। সেই রেঞ্জের মধ্যে ওইটাই টুরিস্টদের ঘুরিয়ে দেখায়। কিন্তু আমার তো চোরা শিকারটা তো ওখানে হয় না, হয় যেখানে সেটা হচ্ছে কার্বি আংলাং। এসব নামও শোনি বোধ হয় তোমরা। তো ওই যে ওখানে চাংঘর বলে, মানে গাছের ওপর ঘর, বিশেষ করে চাংঘর। তো ওই চাংঘরে আমরা থাকতাম মোটামুটি। যেটাকে আমরা বলি ট্রি হাউস। হ্যাঁ, ট্রি হাউস। সেই টারজানের ট্রি হাউস আছে, ওই রকম চাংঘরে তখন ওখানে থাকে আর কি। আমার সঙ্গে দুজন, মানে অ্যাকচুয়ালি বিট হাউস ওটা, কাজিরাঙ্গার জঙ্গলের যারা অরণ্য মানে বনকর্মী তাদের বিট হাউস। তো বিট হাউসগুলোই ওপরে ওপরে। তো ওখান থেকে আমি ওই ওয়্যারলেস, ওখানে তো মোবাইলের টাওয়ার নেই, জঙ্গলে মোবাইলের টাওয়ার থাকে না। তো ওয়্যারলেসে আমরা মানে সাহেবদের সঙ্গে, উলুবাড়ি পুলিশ হেডকোয়ার্টার সাহেবদের সঙ্গে কথা বলতাম। তো ওটা আমার জীবনের খুব বাজে একটা, মানে কি বেশ কিছুদিন মানে আমাকে ওখানে কাটাতে হয়েছিল। তারপর বেশ কিছু ছবি টবি আঁকি সেখান থেকে, বড় বড় গ্রুপ, মানে এবার এক গ্রামকে ধরলে শাম আসছে, শামকে ধরলে যদু আসছে, এইভাবে একটা বড় র্যাকেট ধরা পড়ে যায়। এবং ওরা খুব ফেরোসাস শিকারী, মানে গন্ডারের সামনে দাঁড়িয়ে গন্ডারকে ট্র্যাঙ্কুলাইজ করে মারা হয় না, কিন্তু ট্র্যাঙ্কুলাইজ করে দেওয়া হয়। এবং ওই ট্র্যাঙ্কুলাইজড অবস্থাতে তার খড়গটা কেটে নেওয়া হয়, মানে সে তখনও কিন্তু বেঁচে আছে। কারণ আমাদের রাইগার মর্টিসিং করে, তো কোনো প্রাণী মারা গেলে যে বডি স্টিফ হয়ে যাচ্ছে, তো রাইগার মর্টিসিং করছে। তো সেটা আমার ক্ষেত্রেও যেরকম হয়, সেটা ফড়িংয়ের ক্ষেত্রে হয়, গন্ডারের ক্ষেত্রে হয়। গন্ডারের চামড়া এমনিতেই শক্ত, তো রাইগার মর্টিসিং হলে আর ওটা কাটাই যাবে না, তাকে জীবিত অবস্থাতেই কাটতে হবে। এবং ওদের একটা হচ্ছে দুটো বুড়ুর মাঝখানে গুলি করলে তবেই ওটা মরবে। তো যে 30-40 ফুট দূর থেকে ওইভাবে টিপ করতে পারে, মানে মারাত্মক শিকারী ওরা, এটা অস্বীকার করার নয়। যাই হোক, ওই রকম ধরা টরা পড়েছিল। এটা খুব মানে এই যে খড়গগুলো প্রচার করা, মানে যে প্রচারগুলো এরকম করতো, এটা কি ইন্ডিয়ার বাজারে বিক্রি হতো না বিদেশে চলে যেত? এটা সম্ভবত এশিয়ান মার্কেটে বিক্রি হয়, সম্ভবত যতটুকু শুনেছি। ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন, জাপান, লাওস, এই সমস্ত জায়গায়। আপনার কি কোনো আইডিয়া আছে কিরকম দাম হতে পারে? আমি যে ছবিটা এঁকেছিলাম, ওর পাশে যে খড়গটা দেখানো আছে, ওটা তখন 6 কোটি টাকা দাম ছিল। 6 কোটি টাকা? তখন, মানে আমি যখন ওই কেসটা করেছি তখন আমাকে বলা হয়েছিল যে এটা একটু সাকশন, একটু 6 crore আছে, হে বস্তুক্ষণ 6 crore আছে, মানে এটা ওরা আমাকে বলেছে। বস্তুক্ষণ 6 crore আজকে কত এটা আমি বলতে পারবো না, এটা বহু বছর আগের ঘটনা। 2008-9 বলছিলেন তো, এখন সেটা বছরে 10 কোটি তো মিনিমাম হয়তো হতেই পারে, বলা যাবে না। তো 6 crore মানে তখন আমাকে বলা হয়েছিল। এবার ওটা বলে কি, এটা মানে সরাসরি বলেই, সেটা হচ্ছে যে মানে যারা বুড়ো হয়ে যায় তারা তাদের যৌবন ফিরে পাওয়ার জন্য ডাস্ট থেকে কোনো একটা ওষুধ, আমার যেমন বলেন আয়ুর্বেদ, ওদের কিছু একটা বেদ আছে, সেই সমস্ত ওষুধ ওরা তৈরি করে এবং নিয়মিত খায়। তো এটা সত্যি মিথ্যে সেটা তৈরি হয়, সেই ওষুধটা শুধু খড়গ দিয়েই তৈরি হয়। এবং এটা কি সায়েন্টিফিক্যালি প্রমাণিত? আরে আমি জানি না, মানে যার জন্য এটা অনেক কস্টলি। যেমন কুরকুটের ডিম, পুরুলিয়া বাঁকুড়া সাইডে, জঙ্গলমহল সাইডে একটা পিঁপড়ে পাওয়া যায়। হ্যাঁ, পিঁপড়ের ডিম খায়, এটা জানি আমি, নামটা জানি না। তার নাম হচ্ছে কুরকুট। আচ্ছা আচ্ছা। এই কুরকুটের ডিম আমাদের নিউ মার্কেটে বিক্রি হয় এবং এটার মানে বোধহয় বিক্রি হয়, মানে বর্তমানে বিক্রি হয়। এবং যাদের এই হয় না হাঁটুতে গেঁটে বাদ যাকে বলে, যাদের আছে তারা অনেক টাকা দামের, মানে 700-800 টাকা দাম কিলো, অনেক টাকা দাম, এবং তারা কিনে নিয়ে যান এবং এটা রেগুলার খান তারা। কলকাতার মানুষ খায় এটা, মানে আমরা খাই না, হয়তো তুমি আমি খাই না, বাট কলকাতার অনেক মানুষ নিউ মার্কেট থেকে কিনে নিয়ে গিয়ে খায়। আমি, এবং তাতে হাঁটুর ব্যথা কমে সেটাও বলতে পারবো না, কিন্তু কেন কেনে সেটা বলতে পারছি, আর বিক্রি হয় সেটাও বলে দিচ্ছি। আমি কোদোপাল বলে একটা জায়গা আছে, কোদোপাল, সেখানে একটা রিসর্ট আছে। কোথায় এটা? এটা ওই বাঁকুড়া সাইডে কোদোপাল বলে একটা রিসর্ট আছে। সেইখানে ওই ডুলুং নাকি একটা নদী আছে, ডুলুং নদী, হ্যাঁ, সেই নদীর মানে ডেল্টায়
ডেল্টা আছে, সেই ডেল্টায় এই কোদোপালা রিসর্টটা। আমার তো গিয়ে মনে হয়নি যে কেউ ওখানে কোনোদিন গেছে বা থাকে। এনিওয়ে আমরা ওই নদী ফদি পার হয়ে গেছি আর কি, ওখানে মানে গাড়ি চালিয়ে গেছি, তখন জল কম ছিল। তো ওইখানে গিয়ে ওই জিনিসটা রাত্রিবেলা যখন আমরা বসেছি, ওই জিনিসটা আমাদের খাওয়ার সঙ্গে মানে দিয়েছে আর কি। তো বেশ ভালো, টকটক খেতে। আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাইবো, এবং যে দর্শকরা এই মুহূর্তে আড্ডা স্টেশন দেখছে তাদেরকে বলছি যে হ্যাঁ, ইন্টারেস্টিং হচ্ছে আড্ডাটা, এবং আমার মনে হচ্ছে যে আমি আরো বেশি প্রশ্ন করি স্যারকে, কারণ আমার অনেক কিছু জানতে ইচ্ছে করছে। যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে, সেটার জন্য আমি একটা ছবি দেখাবো। সেটা আমাদের কলকাতারই ঘটনা, রাজারহাটের ঘটনা। এই ছবিটা আপনার নিশ্চয়ই মনে আছে, যে একজন মুখ মনে আছে এবং কি, এটা বধির, এখন সাক্ষী দিতে রেখেছে। আচ্ছা, কোর্টে সাক্ষী আছে আমার হ্যাঁ, কোর্টে তারিখে। একজন মূক ও বধির শ্রমিক, সে একজন প্রৌঢ়াকে যৌন নির্যাতন Actually, করেন এবং হ্যাঁ, খুন করেন, এবং এই কেসটা হওয়ার পর সুপ্রতিম সরকার আপনাকে নিজে ধন্যবাদ জানিয়েছিলেন। ধন্যবাদ জানিয়ে মানে একটা সার্টিফিকেট দিয়েছিল, সেটাও মানে সুপ্রতিম সরকার সাহেব ডাইরেক্ট দেননি, ওটা মানে ভায়া এসেছিল আর কি, মানে কোনো ওনার সাবঅর্ডিনেট অফিসার আমার হাতে তুলে দিয়েছিল, যেটা সিপি স্যার দিয়েছেন বলে। যাই হোক, আপনার আঁকা ছবিটা আমি দেখছি যে মানে অদ্ভুত মিল রয়েছে, সেটা হতে পারে। এবং এই কেসটা যদি আপনি একটু বলেন যে এটা কি হয়েছিল। ছিল দুজন না তিনজন ছিল যারা ওই ছেলেটিকে অ্যাকচুয়ালি বিশ্বাসই করতে পারেনি প্রথমে যে এই ছেলেটা এরকম করতে পারে। এক্স্যাক্টলি, এটা আমিও যখন প্রথমবার পড়লাম খবরটা, তখন আমার মনে ছিল একজন মুক ও বধির, মানে তারা তো এমনি, এবং শুধু মুখ বধির মানে কি সবকিছু বলা যাবে না, মানে ও পুলিশকে মানে মিসগাইড করার জন্য প্রাইভেট পার্টে মানে ও নেশা করতো না, এবং যাদেরও রেপ করতো তাদের প্রাইভেট, যাদের করতো মানে এর আগেও করেছিল। হ্যাঁ বলছি তো, 2-3টা রেপ মার্ডার কেস করেছে। করার পরে এটা হচ্ছে মানে ধরা পড়ে যায়, 4 ধরা বা পড়ে 5 যায়, নম্বর। হ্যাঁ, তো কনফিডেন্স এসে গেছিল। এর মধ্যে যেগুলো করেছে, যেগুলো মারা গেছে, তাদের প্রাইভেট পার্টে ও কখনো হয়তো কি বলে ওই জর্দা বলে, ওই যে বলে না পান পরাগ, খৈনি, এইসবের মানে যে প্যাকেটগুলো এগুলো রেখে দিত। তার থেকে পুলিশ ভাবতো যে লোকটা করছে সেই লোকটা হচ্ছে যে এইগুলো অ্যাডিক্টেড, বুঝতে পারছি। তো পুলিশ একটা অ্যাডিক্টেড লোককে খুঁজছে, যে ধুরন্ধর সিরিয়াল কিলার যাকে বলে। কিন্তু যখন বিশ্বাস করতে পারছে না, তখন আমাদের একজন দিদি হেল্প করেছিল পুলিশকে। তার নাম হচ্ছে, তিনি খুব বিখ্যাত, রজনীদি। উনি ওই স্পেশাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, এবং উনি এইসব শেখান টেখান। ওনার বাবা, নামটা আমার খেয়াল নেই, ওই রাজাবাজারে যে ডেফ অ্যান্ড ডাম্প স্কুল আছে ওখানকার কিছু একটা উনি। তো ওই রজনীদি পুলিশকে, সেনাবাহিনীকে বা এজেন্সিকে বিভিন্ন এরকম ডেফ অ্যান্ড ডাম্পের কেসে উনি হেল্প করেন। ওনাকে ডাকা হয়, এবং উনি ওই হাত পা নেড়ে যেভাবে ওনারা বলেন আর কি, সেভাবে কিছু একটা ওকে বোঝান। এবং ওই রোগা পাতলা ছেলেটা রাজার, মানে আমার চোখের সামনে রাজারহাট থানার যে ওসিপিসি, মানে প্লেন ক্লথ টিমের যে ওসি, সে একটু বেশ জমদার চেহারা, তাকে কাঁধে তুলে হেঁটে দেখিয়ে দেয়। অর্থাৎ ও যেখানে মহিলাদেরকে প্রথমে অ্যাসাল্ট করতো, সেখান থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে নতুন একটা ওর চেনা পোষণ স্পটে নিয়ে গিয়ে রেপ করতো। এবং কখনো সেটা জানি না, মানে কেউ কেউ বলে যে ও মৃতদেহকে রেপ করতো, কেউ কেউ বলে না না বেঁচে থাকতে থাকতেই রেপ করতো। তো এরকম ব্যাপারটা ছিল, মানে ও কমপ্লিট বলে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ফর্ডার আছে ওর। যাই হোক, আমি তো আর অত ইন্টারাক্ট করিনি। তো ওই রজনী দিদির জন্যই অ্যাকচুয়ালি ও কিন্তু মানে সব কিছু বলে দেয়, এবং ক্রাইম রিকনস্ট্রাকশন হয়, মানে কোথা দিয়ে ও নিয়ে গেছে, কি করেছে, কোন কেসে কি করেছে না করেছে, এগুলো আছে আর কি। মানে এটা তো আর আমি জানি না, এটা তারপর একটার পর একটা ঘটনা রিভিল হয়, হ্যাঁ রিভিউ হয়, মানে এইটার আগে কি করেছিল, তার মানে ও যেরকম বলছে রজনী সেরকম বলছে, এবং ওর সেটা দেখাচ্ছে পুলিশকে, এইভাবে করেছিল শুনেছি। স্যার একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে 2018 সালে আসামে একটা ঘটনা ঘটেছিল, যেখানে চলন্ত ট্রেনে রেপ আর মার্ডার করা হয়েছিল। সেখানে 2 ঘন্টার মধ্যে অপরাধী ধরা পড়ে যায়। সেটাতে আপনি কিভাবে সাহায্য করেছিলেন? এই কেসটা আমার জীবনে যতগুলো কেস এ পর্যন্ত আমি করেছি সবগুলোর থেকে একেবারে আলাদা ছিল।
কারণ এটা আমার জীবনে এমন একটা কেস, যেই কেসটায় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, কোনো সোর্স কাজ করেনি, ভিকটিম তো নাই, রেপ অ্যান্ড মার্ডার, মানে ভিকটিমকে রেপ করে মার্ডার করে দেওয়া হয়েছে, এবং পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থল হচ্ছে একটা চলন্ত ট্রেনের বাথরুম। বাথরুমের মধ্যে প্রথম ঘটনা ঘটেছিল একজন বিধবা ভদ্রমহিলা, তার ওই 40-41 বছর বয়স, নামটাম জানি মনে নেই, তাকে রেপ করে মার্ডার করা হয়। এবং এই ঘটনাটা খুব একটা হইচই করেনি, কেননা একটা গ্রাম্য বিধবা, যার কোনো ছেলে পুলে আত্মীয় স্বজন কেউ নেই, তার মানে ওটা যে কার বডি এটাই ডিটেক্ট করতে পুলিশের 7-8 দিন কেটে গেছে। মানে কেউ তো ক্লেমই করতে আসেনি, তার তো কেউ নেই, আইডেন্টিফিকেশন হচ্ছিল না। এই ঘটনার বেশ কিছুদিন বাদে, বেশি দিন না, বোধহয় 2 সপ্তাহ 3 সপ্তাহ, 2 সপ্তাহ নয় 3 সপ্তাহ মতো বাদে, আবার একটি মেয়ে রেপ অ্যান্ড মার্ডার হয় আরেকটা ট্রেনে, যেটা গুয়াহাটি থেকে আপার আসামের দিকে যাচ্ছে, অন্য কোনো ট্রেনে মার্ডার হয়। তো প্রথম দেহটা নামানো হয়েছিল দিফু স্টেশনে, যেটা আমি একটু আগে বললাম না, কার্বি আংলংয়ের সদর শহরের নাম দিফু। এই যে মেয়েটা রেপ মার্ডার হলো, এ ছিল অ্যাকচুয়ালি, এর পরিচয় ছিল এভিভিপির কিছু একটা হোমরা চোমরা ছিল গুয়াহাটির কোনো একটা কলেজের। তো এর একটা মানে ওখানে বিজেপির সরকার, এবার বিরোধীরা, যতটুকু আমি শুনেছি, বিরোধীরা কি পার্লামেন্টে 0 আওয়ার বলে, 0 আওয়ারে এইটা নিয়ে হট্টগোল করে, যে এরকম মানে নিজের দলের মেয়েকেই মানে প্রোটেকশন দিতে পারছো না, যেটা হয় আর কি। এটা নিয়ে তখন এটা নিয়ে হইচই পড়তে ওরা নিজেদের মতো চেষ্টা করতে থাকে। এবং যেহেতু সেন্ট্রালের গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ইজ সেম গভর্নমেন্ট, সেম পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট, তো ওখানে আনঅফিসিয়ালি যতগুলো সরকারি মানে এজেন্সি আছে, ইনক্লুডিং আরো বড় বড় যে সমস্ত জায়গা আছে, ওদের পুলিশ, ওদের সিআইডি, এরা তো করছেই, তার সঙ্গে ওরাও কিন্তু আনঅফিসিয়ালি এটা ইনভেস্টিগেট শুরু করে। কিছুই নেই, আলটিমেট রেজাল্ট নেই। আমি যতদূর শুনেছি আমাকে 41 না 51 দিনের মাথায় ডাকা হয়েছিল, আইদার 41 আইদার 51, মানে অনেক দিন পর ঘটনার। মানে যখন সবাই খুঁজে ফেলেছে, খুঁজে পায়নি, তখন দেবাশিস ব্যানার্জি স্পটে গিয়ে পৌঁছেছে, যখন মানে তাদের কাছে আর ইনপুট কিছু নেই। আমাকে খুব সম্ভবত কোনো একজন সাহেব বলেছিলেন, সব কিছু আমি লিখে লিখে করি, এটা আমার খুব বাজে অভ্যাস বলতে পারো। মানে আমার বাড়িতে যদি এই যে আমি কিছুদিন আগে গয়ায় গিয়েছিলাম পিণ্ডদান করতে বাবার, গত বছর মার্চ এপ্রিলে। আমি কটায় বাড়ি থেকে বেরোবো, অটো কোথায় আসবে, কোথায় উঠবো, অটোকে কত টাকা দিতে হবে, টোটাল যাওয়ার দিন থেকে আসার দিন পর্যন্ত আমার কিন্তু কাগজে লেখা আছে। এটা আমি কিন্তু করি। ইটস নট এ জেস্ট, ইটস আ স্টোরি, অর ইউ ক্যান এবল টু সে ইটস এ নভেল। ক্রাইমের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কোনো এক সাহেব, ওই নাম ভুলে গেছি, মানে মনে পড়ে না এখন, কেউ বলেছিলেন যে তুমি যা পাবে লিখে ফেলবে। এবার সবাই বেরিয়ে গেল, আমি লিখতে শুরু করলাম এই সাদা বোর্ডে, এটা সিবিআই পেয়েছে, এটা লোকাল পুলিশ পেয়েছে, এটা সিআইডি পেয়েছে, এটাই আমাদের কি বলে, যাই হোক ফরেনসিক পেয়েছে, এটা কমন, এটা কমন, এটা কমন, এটা কমন। একজন সাহেব বলতেন, ট্রাই টু ফাইন্ড আউট দ্য ইনভিজিবল কমন, ট্রাই টু ফাইন্ড আউট দ্য ইনভিজিবল কমন। আমি চিন্তা করলাম, সবাই এত বড় বড় অফিসার সারা ভারতের এসে কাজ করছে, কিছু তো একটা ব্যাপার আছে, ইনভিজিবল কমন কি? হঠাৎ মনে হলো অপরাধী, একটা থিওরি আছে পুলিশের, অপরাধের পরে অপরাধের জায়গায় ঘুরে আসে। ক্রিমিনাল মন্ডর রাতে মানে ঘুরতে থাকে অপরাধের আশেপাশে। মানে আমার খবর পুলিশ পেল তো, আমি পর্যন্ত পুলিশ খবর পাইনি তো, মানে একটা অ্যাংজাইটিতে থাকে। কিন্তু এখানে অপরাধীকে পাবোটা কোথায়? আর এটা বুঝতে পারছি, বাইরে যারা অপেক্ষা করছে তারা সবাই আমাকে খাওয়ার জন্য বসে রয়েছে। মানে কখন আমি হাত তুলে দেবো
তারা আমাকে আমার নামে বদনাম করে বেড়াবে, যেটা হয় আর কি। তো আমি গেছি, তো হঠাৎ আমার মনে হলো একটা কথা। আমি বললাম স্যার, তখন চন্দ্রনাথন, উনি পরে মিজোরাম মেঘালয়ে ডিজিপি হয়েছিল। আচ্ছা। অ্যাট দ্যাট মোমেন্ট হি ওয়াজ এডিজি রেলওয়ে আসাম। চন্দ্রনাথন স্যারকে আমি বললাম, স্যার মোর 2খন ফুটেজ লাগে, একটু পেন ড্রাইভত লাগবো, হোয়াটসঅ্যাপত নয়। হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপে ফুটেজটা এলে চলবে না, না হয় পেন ড্রাইভে ফুটেজ আনাতে লাগবে। আচ্ছা। কি বা ফুটেজ নিয়ে কি করবো আপনি? আপনি আনিয়ে দেখুন না, এত তো চেষ্টা করেছেন, এবার আমার থিওরিটা কাজে লাগান। ঠিক আছে, কি ফুটেজ লাগবে? আমি বললাম স্যার, এই দুটো বডি আপনারা বলছেন একটা দিফুতে নেমেছে আর একটা ডিব্রুগড়ে নেমেছে। এবার এই দিফু আর ডিব্রুগড় এই দুটো স্টেশনের দূরত্ব কয়েকশো কিলোমিটার। এবার এই যে ফুটেজ, আমার এটাই চাই যে ওই বডিটা নামানো হচ্ছে, ট্রেন থেকে বডিটা নামানো হচ্ছে, এই ফুটেজটাই আমার লাগবে দুটো স্টেশনের। বুঝছি, কেন? তো বডি নামানো হচ্ছে, কি করবে? প্রশ্নকারী বলো। যে নামাচ্ছে, পুলিশের লোক নামাচ্ছে, আশেপাশে কেউ আছে কিনা? যদি দুটো জায়গাতে একটা সেম লোককে আশেপাশে ঘুরতে দেখা যায়, হি উইল বি আওয়ার সাসপেক্ট। দ্যাট ইজ মাই থিওরি। আচ্ছা। অপরাধী অপরাধের জায়গায় ঘোরে, তার মানে অপরাধ কোথায় হয়েছে? গাড়িতে হয়েছে, ট্রেনে অপরাধ ঘটেছে এবং সেখান থেকে নামানো হচ্ছে। তো আশেপাশে গিয়ে খুঁজবে যে এরা কি পেলো, স্পট থেকে কথা বলছে পুলিশের অফিসাররা, দেখা গেল সেম লোক আছে। অপরাধী ডিটেকশন হলো, তারা দুজন, মানে একজন যাকে ডিটেক্ট করা হলো সেই মালপত্রগুলো রাখতো, মানে মালপত্রগুলো নিত আর কি, যে ভিকটিম তার যা যা কিছু পাওয়া যেত সেগুলো নিত। আর রেপটা করতো তার পার্টনার, মানে তার সঙ্গে আরেকজন থাকতো, সে ওই বাথরুমে গিয়ে রেপ করতে পারতো, ধরতে পারতো না। কেন? ওরা ছিল ট্রেনের হকার। এবং ওরা কি করতো, নিজেদের দুজনের হকারির মাল দিয়ে ওই যে ট্রেনের দুটো বাথরুম থাকে তো মাঝখানে একটু জায়গা, ওরা লাস্ট কম্পার্টমেন্টটা বলতো, একটা জায়গায় কিউবিকল, অর্থাৎ এই যে ভাঁজ করা কিউবিকল বলে তো ওগুলোকে, ওগুলো দেখবে লাস্ট কম্পার্টমেন্টে ওইখানটা শাটার মারা থাকে তো। এই যে শাটার দেওয়া যে বাথরুম দুটো, এখান দিয়ে তার মানে কি পরের কম্পার্টমেন্টে কেউ যাবে না, যে ইউজ করে ইউজ করবে। তাহলে ওরা কি করতো, ওইটাতে জ্যাম করে দিত রাস্তাটা নিজেদের হকারির মালপত্র দিয়ে। এবার কাউকে ওরা প্রথমে ওদিকে যেতে দিত না, ওইখানে মানে এসব করতো আর কি। ওদের ফাঁসি টাসি হয়ে গেছে। স্যার একদম শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে কিছুদিন আগেই ধুরন্ধরের মতো একটা সিনেমা রিলিজ হয়েছে, সেটা ব্লকবাস্টার হিট, এবং সেখানে আমরা দেখেছি যে এজেন্ট, এবং বিভিন্ন সিনেমায় আমরা এরকম এজেন্টদের দেখেছি যারা আন্ডার কভার কাজ করে, যাদের পরিচয় প্রকাশ্যে আসে না। আপনি তো এত জায়গায় ঘুরেছেন, গোটা দেশ বিদেশ, আপনার সাথে এরকম কোনো এজেন্টের কখনো দেখা হয়েছে? প্রথমেই বলতে হবে যে এই যে মানে এমন অনেক লোক থাকেন, যেমন ধরো যারা আমাদের পুলিশ বা সেনাবাহিনীতে সাইবারের কাজ করছেন, যারা এইসব ফেসবুক হোয়াটসঅ্যাপ, এরাও কিন্তু এজেন্ট। এখানে অনেক সিভিলিয়ান আছে যারা কিন্তু আমার মতো, মানে আমার মতো, দে আর অল অ্যাসোসিয়েট। অনেক ল্যাবরেটরি আছে, তারাও কিন্তু এক ধরনের এজেন্ট। মানে এজেন্ট বলতে আমরা বুঝি ধুরন্ধরের মতো যারা ফিল্ডে গিয়ে ফাটিয়ে দিল, হ্যাঁ, এটা নয়। এজেন্টের কাজ অনেক রকম থাকে, সেগুলো আছে। এরকম এজেন্টের সঙ্গে আমারও অনেক এজেন্টের সঙ্গে দেখা হয়। আমরা যখন আমাদের বিভিন্ন পার্টি ফার্টি হয় তখন আমরা দেখি, জানতে পারি যে ও আচ্ছা, তারাও আমাদের ছেলে। এবার প্রতি মুহূর্তে আমাদের ওপরও নজর থাকে কি আমরা দেশের বিরুদ্ধে কিছু বলছি কিনা। মানে ইনফ্যাক্ট আজকে আমি মানে বলছি আর কি, আমি ইন্টারভিউ দিই না। এজেন্ট ভারতবর্ষে অনেক এজেন্সি আছে, অনেক এজেন্সির আমরা নাম জানি না। ওই সিনেমায় যেগুলো দেখায় সেগুলোই আমাদের কাছে এজেন্সি। রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক উইং গার্ডের কথাটা অনেক সিনেমায় বলা হয়, বেবি বা এই ধরনের
মানে এরকম অনেক এজেন্সি আছে যাদের নামই নেই, নাম কেউ জানেই না। আমরা শুধুমাত্র রটাই জানি, হ্যাঁ, সেটা নিয়ে এগুলোকে বলাও যাবে না। এগুলো মানে এরকম, মানে আমাকে যদি এখন রাস্তায় এখানে যা বলছি রাস্তায় যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি করেন, আমি কি করি বলুন তো, মানে আমাদের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা থাকে। সেখানে আমি হয়তো মানে আমার নিজস্বই আছে, আমি লোককে সত্যি কথা বলি না, কাউকে বলি আমি লেখক, কাউকে বলি আমি এজেন্ট, LIC এজেন্ট, এরকম কথাবার্তাও বলি। তো মানে পরিচয় দেওয়া যাবে না সবার কাছে। নতুন পরিচয় দেওয়ার খুব বিশ্বাসযোগ্য নাহলে পরিচয় দেওয়ার কোনো ব্যাপার নেই। তারপর তুমি ফেস রিড করলে আমরা তো মোটামুটি বুঝতে পারি, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার, যে আপনি আপনার ব্যস্ত দিনের মধ্যে আমাদের সময় দিয়েছেন। আড্ডা স্টেশনের দর্শকদের আমি বলবো যে এতক্ষণ ধরে যখন ইন্টারভিউ চলছিল তখন মাঝে মাঝেই টি ব্রেকও হয়েছে, পুরোটা তো দেখানো সম্ভব নয়। তো এই যখন টি ব্রেক চলছিল তখন স্যার আমাদের বিভিন্ন রকম গান শুনিয়েছে, সেগুলো অসমীয়া ভাষায়। আমরা ইন্টারভিউ শেষ করব, তার আগে স্যারের মুখে একটুখানি সেই গান শুনবো। এটা পুরোপুরি আসামিজ না, এটা হিন্দি আসামিজ মিলিয়ে ভূপেন হাজারিকার একটা অপ্রকাশিত গান। আচ্ছা। কিন্তু এই গানটা এই কারণেই গাইছি যে তার সঙ্গে বাঙালির একটা সংস্কৃতি, বাঙালির একটা গান, বাংলা গান, এবং তার বাংলা গানের সুর আর কি মিশে রয়েছে। পুয়া হে পুয়াতে তোলো না নাওতে রমন মাসালাই দো জলে বিছানে কো যাইও রে না রামাইয়া। রামাইয়া মানে হচ্ছে মাঝি, মাঝির ওয়াইফ মাঝিকে বলছে এই যে ঝড় আসছে, এখন তুমি যেও না, সমুদ্রে যেও না। যাইও রে না রামাইয়া तूफान आएगा आज तू खर करे जाई आंख धर करे रुक जाना रे आज कुछ हो जाएगा। ओ उस दिन की बात है रमैया नाव लेके सागर गया। बांग्ला की गान আপনি বলুন। রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়া। থ্যাংক ইউ সো মাচ। এবং আড্ডা স্টেশনের দর্শকদের আমি বলবো যে আজকের এপিসোড আমি নিজে ব্যক্তিগতভাবে ভীষণ রকম এনজয় করলাম, ভীষণ থ্রিলিং, অ্যাডভেঞ্চারাস। আর কি বলবো, আপনারাও কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই আমাদের জানান কমেন্ট বক্সে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।